অফিস থেকে বাসা আসার পথে গাড়ির সামনে হঠাৎ করে একটা মেয়ে এসে দাঁড়ালো। কোনো মতে আমি ব্রেক করে গাড়িটা দাঁড় করালাম, না হলে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। চেহারা দেখে মনে হচ্ছে কোনো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, কিন্তু মেয়েটির মুখ ফ্যাকাশ হয়ে গেছে, চোখ মুখে ভয়ের ছাপ। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে গিয়ে বললাম, এই চোখ কোথায় থাকে আপনার? এভাবে রাস্তার মধ্যে কেউ দাঁড়ায়? আরে হ্যালো ম্যাডাম, আপনি কি বোবা নাকি? আমি যে 5 মিনিট ধরে এত প্রশ্ন করছি, আপনি শুধু মাথা নাড়ছেন। মেয়েটা এখনও নিশ্চুপ। যত সব পাগলের দল। এই বলে আমি গাড়িতে উঠতে যাব, ঠিক তখনই পিছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি ওই মেয়েটা হাত দিয়ে কিছু ইশারা করছে। আমি ওর আঙ্গুলের দিকে তাকিয়ে দেখি কয়েকটা বকাটে ছেলে ওই দিকে আসছে। আমার আর বুঝতে পারি না মেয়েটা কেন তো ভয় পাচ্ছে, কিন্তু এই অবস্থায় ওকে একা ফেলে রাখাটা ঠিক হবে না। আর আমি কোনো সিনেমার হিরো না যে বকাটের সাথে মারামারি করব। এর থেকে ভালো হয় মেয়েটার কাছ থেকে ওর বাসার অ্যাড্রেস নিয়ে ওকে বাসায় দিয়ে আসি। কিন্তু মেয়েটা তো কোনো কথাই বলছে না। এসব ভাবতে ভাবতে দেখি অসভ্য ছেলেগুলো অনেকটাই কাছে এসে গেছে। আমি দেরি না করে মেয়েটার হাত ধরে গাড়িতে বসে ড্রাইভ করা শুরু করলাম। কি আজব মেয়ে বাবা, একটা অচেনা ছেলের সাথে কোনো সন্দেহ ছাড়া চলে যাচ্ছে আর বাবার মতো বসে আছে। ইচ্ছে করছে ঠাস করে চড় মেরে দেই, কিন্তু মেয়ে বলে আর কিছু বললাম না। তারপর বললাম, আপনার বাসা কোথায়? কিন্তু মেয়েটা এবারও চুপ করে আছে। একটু পর আমার মোবাইলে কে যেন কল করছে। ফোন হাতে এনে দেখি আপু। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো সুমন, কোথায় তুই? 1টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় আয়, তোর সাথে অনেক কথা আছে। আপু কিছু শুনতে পারছি না, আরেকটা ঝামেলায় আছি। কিন্তু তার আগে আপু ফোনটা কেটে দিল। আর এদিকে মেয়েটা নিশ্চিন্তে বসে আছে। আমার এবার সত্যি মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। বারবার এত কথা জিজ্ঞাসা করছি, কিচ্ছু বলছে না। অনেক হয়েছে, আর না, এবার কি কথা বলতেই হবে। আচ্ছা আপনার সমস্যাটা কি বলবেন একটু? আপনাকে আমি চিনি না, জানি না, আপনি কোনো কথা বলছেন না। এত করে বাসার ঠিকানা জানতে চাইছি, কিছুই বলছেন না। তাহলে আমি কিভাবে আপনার বাসায় পৌঁছে দেবো বলুন? এবার হাত দিয়ে আমাকে থামতে বললো। তারপর ওর ব্যাগ থেকে একটা কাগজ বের করে লিখতে লাগলো। আমি কিছু বুঝতে পারছি না, মনে মনে সন্দেহ হচ্ছে মেয়েটা কি বোবা। আমি এর কোনো কথা না বলে ড্রাইভ করতে লাগলাম। 10 মিনিট পর আমার হাতে একটা কাগজ দিল। আমি গাড়িটা একটু সাইড করে দাঁড় করালাম, তারপর কাগজটা পড়তে লাগলাম। আসসালামু আলাইকুম। জানি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন এটা আমার কোনো হাত নেই। সবই আমার নিয়তির দোষ। আর আপনি মনে মনে যা যা ভাবছেন তা আপনি ঠিকই ধরেছেন। আমি একটা বোবা মেয়ে। আমার নাম সালমা আক্তার চুলি। 5 বছর বয়সে আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকেই বুঝতে পারি বাবা মা না থাকার কষ্ট। আমি বড় হয়েছি চাচা চাচি আর আমার নানু বাড়ি থেকে। প্রথম প্রথম চাচা চাচি অনেক খারাপ ব্যবহার করত। তারপর মামাদের ওখানে আমি চলে যাই। মামা মামি আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছে, কিন্তু সেটাও আর ভাগ্যে হলো না। ইন্টার পরীক্ষার পর হঠাৎ একদিন রাতে মামা স্ট্রোক করে মারা যায়। তারপর মামিও কেমন যেন হয়ে গেল। পুরো পরিবারের সব কিছু মামির উপরে চলে আসে, কিন্তু মামি কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমার নিজের কাছে অনেক খারাপ লাগতো, একটা বোবা মেয়ে যে সমাজের অনেক বড় বোঝা। হঠাৎ একদিন চাচা চাচি বাসে আসলো, এসে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তাদের ওখানে নিয়ে আসলো। কিন্তু এখানে এসে বুঝলাম আসল কাহিনী। গ্রামের সব কিছু বিক্রি করে দেবে, তাই তো আমাকে এত আদর। কারণ আব্বু আম্মুর মরে যাওয়ার পর সব কিছু আমার হয়ে গেছে। তাই আমিও আর কিছু না ভেবেই সই করে দিয়ে চাচিদের সাথে ঢাকায় চলে আসি। কিন্তু অনার্সে ভর্তি হবার পরপরই চাচা চাচি বিয়ের জন্য চাপ দেয়। আমি বোবা বলে সব ছেলেরা আমাকে না করে দেয়। শেষমেশ এক বয়স্ক ব্যক্তির সাথে চাচা আমার বিয়ে ঠিক করে। চাচাও টাকার বিনিময়ে জানোয়ারটার সাথে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু আমি পড়ালেখা করতে চাই। তাই আজ বিয়ের রাতে আমি পালিয়ে আসছি। আমি জানি আপনি অনেক ভালো মানুষ। অন্য কেউ হলে এতক্ষণে আমার সুযোগ নেওয়ার চেষ্টা করত। যেমনটা ওই রাস্তার লোকগুলো, ওদের থেকে বাঁচতেই আপনার গাড়ির সামনে এসে পড়লাম। প্লিজ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি পড়ালেখা করতে চাই, আমি কারো বোঝা হতে চাই না। পাইলে একটু পানি খাওয়ায়েন। কতগুলো পরে অনেকটা খারাপ লাগলো। আমি মেয়েটার দিকে একবার তাকালাম, চোখ দুটো দিয়ে অজস্র জল। এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা মায়া হচ্ছে। একটু পর মেয়েটার দিকে একটা পানির বোতল এগিয়ে দিলাম। মেয়েটা একটু পানি খেয়ে আমার দিকে তাকালো, এখনও কেঁদেই চলেছে। আচ্ছা আপনি এভাবে কাঁদবেন না, আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্টে আছেন। প্লিজ কাঁদবেন না, দেখি আমি কি করতে পারি। মেয়েটা নিজের চোখ মুখে পানি মুছে জানালার দিকে তাকিয়ে কি যেন দেখছে। আচ্ছা একটা কথা ছিল, আপনি অভিনয় করতে পারেন? মানে টিভি শোতে অভিনয় নয়, আমার আব্বু আম্মুর সামনে একটু নাটক করতে হবে। বলবেন আপনি আমার বউ, আর আজ আমরা বিয়ে করেছি, তাছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, আমি আপনার কাছে আসবো না। আপনি এতটাও খারাপ না। এবার বলুন আপনি কি রাজি আছেন এই শর্তে?
মেয়েটা মাথা নেড়ে সম্মতি জানালো, তারপর খাতায় লিখে বলল, আপনার ফ্যামিলি থেকে প্রবলেম হবে না তো? আর আপনার নাম কি? না, হবে না। আমার ফ্যামিলিতে আমি ম্যানেজ করব, আপনি শুধু আমার সাথে তাল মিল দেবেন। আর আমার নাম আরফিন সুমন। এরপর আর মেয়েটা কিছু বলল না। একটিবার বাসার সামনে চলে এলাম। খুব ভয় করছে, বাসায় ঢুকলে কি না কি হবে। তাও ভয়ে ভয়ে উপরে উঠলাম। উপরে উঠে কলিং বেল টিপ দিতে আপু এসে দরজা খুলে দিল। মেয়েটা আমার পিছনে দাঁড়িয়েছিল। আপু আমার সাথে বউয়ের সাথে মেয়েটাকে দেখে চিল্লানি দিয়ে গেছিল। আমি তাড়াতাড়ি ওর মুখ ধরে বললাম, আপু একটু চুপ কর প্লিজ, দেখ এত রাতে প্লিজ চিল্লামিল্লি করিস না, তো পায়ে পড়ছি। এই কি করছিস তুই? পাছাড় বলছি। এই তুই ঝামেলায় আছিস না? ভালোই তো মিথ্যা কথা বলতে শিখে গেছিস। আর আমার চেঁচামেচিও করা লাগবে না। আব্বু আম্মু সোফায় বসে টিভি দেখছে। আর মেয়েটাকে আর কবে বিয়ে করলি? আপু প্লিজ একটু ম্যানেজ কর, এত রাতে প্লিজ চেঁচামেচি করিস না, আমাদের রুমে ঢুকতে দে, আমি কাল তোকে সব বলবো। তুই আব্বু আম্মুকে রুমে পাঠা, আর আমি এদিক দিয়ে জুলিকে নিয়ে রুমে ঢুকছি। একটু পর আপু আব্বু আম্মুকে ম্যানেজ করে রুমে পাঠালো, আর আমরা দুজনই এদিকে দৌড় দিয়ে আমার রুমে চলে আসলাম। রুমে এসে দরজা আটকানোর সাথে সাথে মেয়েটি সন্দেহজনক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো, আপনি এইভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? ও, আপনি বলতে পারেন? ওকে, ওয়েট করুন। এই বলে আমি একটা ডায়েরি আর একটা পেন ওনার কাছে দিলাম। একটিবার কি যেন লিখে আমার হাতে দিল। আপনি দরজা বন্ধ করলেন কেন? মতলব কি? আমার কাছে কিন্তু একটা চাকু আছে। বাজে মতলব নিয়ে আমার কাছে আসলে কিন্তু আমি ওটা চালিয়ে দিব। কথাগুলো পড়ে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। এত রিস্ক নিয়ে ওকে বাসায় আনলাম, আর ও আমাকে ক্যারেক্টারলেস ভাবছে। ইচ্ছে করছে ঘাটটা ধরে বাসা থেকে বের করে দিতে, কিন্তু কেন যেন এর মুখের দিকে তাকালে সত্যি আমার অনেক মায়া হচ্ছে। তারপর আবার ভাবলাম, উনি তো মনে মনে ঠিকই ভাবছেন। একটা অচেনা মানুষকে কেউ বিশ্বাস করতে চায় না। একটু পর জুলির গঙ্গানি শব্দে বাস্তবে ফেললাম। এবার আমি এর মুখের ইশারায় বুঝতে পারলাম ও বলছে, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি কিছু বলতে যাব তার আগে দরজায় কে যেন নক করলো। আমি জুলিকে তাড়াতাড়ি বাথরুমে পাঠিয়ে দিলাম। ভয়ে ভয়ে দরজাটা একটু খুলে দরজা ফাঁক দিয়ে দেখলাম। এরপর আপু রুমে এসে বলল, এই নে খাবারটা, এখানে থাকলো, খেয়ে নে। আর এই ড্রেসটা ওকে পরতে বল, আর কালকের জন্য রেডি হও। আম্মু আব্বুর কাছে যে কি ছাড়টাই না তোর কপালে আছে। কিন্তু একটা কথা, মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর। ও কোথায় রে এখন? বাথরুমে গেছে, ডাক দেবো কি? না থাক, এখন আব্বু আম্মু জেগে আছে, কালকে কথা হবে। আর তোরা খেয়ে নে, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই বলে আপু রুম থেকে বেরিয়ে গেল। আমিও তার সাথে দরজা লাগিয়ে ভাতের প্লেট নিয়ে খেতে বসবো, ঠিক তখনই জলির কথা মনে পড়লো। মেয়েটিকে তো বাথরুমে আটকে রাখছি। এরপর আপু যে ড্রেসটা দিছে ওইটা নিয়ে বাথরুমের দরজায় নক করলাম। জুলি, দরজা খুলুন। আমার আপু আসছিল, ভয় নেই। আচ্ছা, দরজা খুলে ড্রেসটা চেঞ্জ করে নিন। একটু পর জুলি দরজাটা হালকা খুলে ড্রেসটা নিল। আমার আর খাওয়া হলো না। ভাতের প্লেটটা টেবিলের উপর রেখেই সোফায় এসে শুয়ে পড়লাম। একটু পর জুলি বেরিয়ে এসে এই প্রশ্নটা আবার করলো। এবার আমি উত্তর দিলাম, না, আপনি মনে মনে যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল ভাবছেন। আমি ওইরকম ছেলে না। আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি সোফায় থাকবো। আর কোনো প্রবলেম হলে আমাকে ডাক দেবেন। এখন এই খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ুন। এই বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিন্তু 5 মিনিট পর গঙ্গানি শব্দে আমি আবার উঠে বসলাম। কিন্তু উঠে দেখি উনি এখন ওখানে দাঁড়িয়ে আছে, আর ভাতের প্লেটটাও এখানে নেই। মুখ দিয়ে কি যেন ইশারা করে বোঝাতে যাচ্ছে। এবার আমার সত্যি মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা, আপনার সমস্যাটা কি? রাত 2টা বাজতে যাচ্ছে, বললাম তো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ুন। কি হলো খান বলছি? জুলি নিঃস্ব হয়ে আছে। কি আমাকে খাইয়ে দিতে হবে? হ্যাঁ, কিভাবে নিজেকে? আমি কি আপনার বেভ লাগি যে খাওয়াই দিতে হবে? জুলি এখনও নিঃস্ব। একটু পর আমার চোখ হঠাৎ ওর হাতের দিকে গেল। ডান হাত অনেকটা কাটা অবস্থায় আছে। একটু পর আমি ওর মুখের দিকে তাকালাম, চোখ দিয়ে এখনো জল বের হচ্ছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আপনার হাতটা কাটা, কিন্তু আপনার এটা হলো কিভাবে? একটু ওর খাতায় লিখে বলল, বাসা থেকে পালানোর সময় গিরিলে খোঁচা লেগে এমনটা হয়েছে। ইস, দেখে হাতের অবস্থা তো অনেক খারাপ, আপনি বসে নামে আসছি। এই বলে আমি ড্রয়ার থেকে স্যাভলন ক্রিম এনে লাগিয়ে দিয়ে ভালো করে হাতে ব্যান্ডেজ করে দিলাম। তারপর হাত ধুয়ে ভাতের প্লেটটা জুলিকে খাইয়ে দিলাম। একটু পর জুলি ইশারায় বলল, আপনি খেয়েছেন? না, আমি খাইনি, আপনি খেয়ে নিন। আর এটা বাঁচতে যাচ্ছে। কি হলো, নিন। এই তো, আর অর্ধেক আছে, খেয়ে নিন। এরপর ইশারায় বলল, আপনি না খেলে আমিও খাবো না। খাবো না, কিন্তু কি আর করার, জুলি চাপে খেতেই হলো। খাওয়া শেষ করে উনি শুয়ে পড়লো। আমি আমার মতো সোফায় সে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার এপাশ ওপাশ করছি, আর মনে মনে ভাবছি, এই প্রথম আমি কোনো মেয়েকে খাইয়ে দিছি, এতটা টেক কেয়ার করেছি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুরু হলো আরেক ঝামেলা। 10টার মতো অফিসে যেতে হবে।
কিন্তু জুলিকে একা রেখে কিভাবে যাব? আর আব্বু আম্মা এখন এইগুলো জানলে আরো বেশি ঝামেলা হবে। কি যে করি এখন? আব্বুকে কি সব বলে দেব? সেটাই ভালো হবে। আব্বু যেভাবেই হোক আব্বু মুখে ম্যানেজ করতে পারবে, যেভাবে সেই কাজ। জুলি এখনো ঘুমিয়ে আছে। আমি বাইরে থেকে দরজাটা লক করে আপুর রুমে চলে গেলাম। আমাকে এত সকালে রুমে আসতে দেখে আপু বলল, কি রে, এত সকাল সকাল আজ উঠলি যে? ব্যাপার কি? না, জুলি রুম থেকে তোকে বের করে দিয়েছে। কি যে বলিস না তুই। আসলে তোকে একটা কথা বলার ছিল। তোর কাছ থেকে আমি একটা জিনিস লুকিয়েছি। কি এমন কথা যেটা বলতে এত ভয় পাচ্ছিস? আবার কোনো ঝামেলায় পড়িসনি তো তুই? না আপু, ঝামেলা না ঠিক, কিন্তু জুলিকে আমি বিয়ে করিনি। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে ও বিয়ের ড্রেস পরেছিল কেন? আর এত রাতে তুই ওকে কোথায় পেলি? একটিবার আমি আপুকে কালকে সব ঘটনা খুলে বললাম, কিভাবে জুলির সাথে দেখা হলো। সবকিছু শোনার পর আপু বলল, তুই কি পাগল? একটা অচেনা মেয়েকে নিয়ে বাসায় চলে আসলি? আব্বু আম্মু জানলে কি হবে ভাবতে পারছিস তুই? আপু আমি জানি আমি ভুল করছি, কিন্তু মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছিল। আর তখন যদি ওকে রাস্তায় রেখে আসতাম তাহলে রাস্তার কুকুরগুলোকে ভোগ করতো। ওদের থেকে বাঁচাতে ওকে বাসায় নিয়ে আসি। সবকিছুই তো বুঝলাম, এখন কি করতে বলছিস আমাকে? তেমন কিছুই না আপু, আসলে আমি তো 5টা অবধি অফিসেই থাকবো। তুই শুধু এতক্ষণ জুলিকে দেখে রাখবি, আর বলে যেন আব্বু আম্মু রুমে ঢুকতে না পারে। আচ্ছা ঠিক আছে। আর কালকে তো আব্বু আম্মু নানু বাড়ি যাবে, প্রবলেম হবে না। আর এই একদিন আমি চোখে চোখে রাখবো। কিন্তু মেয়েটা দেখতে অনেক সুন্দর, আমার ভাইয়ের সাথে ভালোই মানাবে। কি যে বলিস না তুই। আচ্ছা আপু, তুই একটু চা নাস্তা বানিয়ে দে, অনেক ক্ষুধা লাগছে, আর আমার অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি। তুই দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নে, আমি বানিয়ে আনছি। আর ঝুলিকে উঠতে বল। এবার আমি রুমে এসে দেখি জুলি এখনো ঘুমিয়ে আছে। আমি আর ওকে না ডেকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে জুলিকে ডাক দিলাম। একটিবার উনি উঠে বললেন, আর আপু আমাদের নাস্তা রুমে নিয়ে আসলো। এরপর সকালে নাস্তাকে জুলিকে সব কিছু বুঝিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে অফিসের দিকে রওনা হলাম। যাওয়ার আগে আপুকে বললাম, আপু জুলির দিকে খেয়াল রাখিস, আর রুমে কেউ যেন ঢুকতে না পারে। কেস খেতে যাচ্ছে না, আর জুলির হাত কেটে গেছে, ওকে একটু খাই দিস। বাহ, তুই তো দেখছি ওর জন্য অনেক টেনশন করিস। মনে হচ্ছে তোর বিয়ে করাবো। আপু আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। এই বলে আমি অফিসে চলে আসলাম, কিন্তু মন পড়ে আছে আপুর কাছে। বারবার আপুকে ফোন করে জুলির খবর নিচ্ছি। 2টা বাজে, এই নিয়ে আপুকে 6বার কল করছি। জুলি কি করছে উপরওয়ালাই জানে। আর এদিকে জুলি রুমের মধ্যে শুধু পায়চারি করছে। বারবার যখন আপু বাইরে থেকে দরজা খুলছে তখনই ভাবছে মনে হয় আমি চলে আসছি, কিন্তু আপুকে দেখে বারবার মুখ কালো হয়ে যাচ্ছে। দুপুর 3টার দিকে আপু রুমে আসলো। জুলি এইদিকে আসো, আমি খাইয়ে দিচ্ছি। 3টা বাজতে যাচ্ছে, সারাদিন কিছুই খাওনি। একটু পর জুলি কাগজে লিখে বলল, উনি খেয়েছেন? সুমনের কথা বলছো? ওর ঠিক আছে নাকি? কখন কি করে মনে হয় খেয়ে নিয়েছে, আবার নাও খেতে পারে। এখন তুমি খেয়ে নাও। উনি আসলে তারপর খাবো। ওরা আসতে অনেক দেরি হবে, তুমি খেয়ে নাও। ও খেয়েছে, আমি একটু আগে ওকে ফোন দিয়েছিলাম। একটু পর আপু জুলিকে খাইয়ে রুমের দরজা লক করে বাইরে থেকে চলে গেল। আর এদিকে আমার অফিসের কাজ শেষ হয়ে গেল। 5টা 30-এর দিকে বাসে আসলাম। কলিং বেল বাজতেই আপু এসে দরজা খুলে দিল, তারপর বলল, যান, আপনার জুলি আপনার জন্য টেনশনে অস্থির হয়ে যাচ্ছে, যান ওনার কাছে। আপু তো শুধু ফাজলাম আর ফাজলামি। আমি একটু পর রুমের দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমাকে দেখে উনি শোয়া থেকে উঠে বসলো। তারপর আমি বললাম, কি খবর, এতক্ষণ কিভাবে সময় পার করলেন? জুলি হাতে একটা গল্পের বই দেখালো। গল্পের বই পড়ে, আচ্ছা খেয়েছেন আপনি? জুলি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নিন, পরে কথা হবে। এই বলে আমি ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে কম্পিউটারে মুভি দেখছিলাম। রাত 10টায় আম্মু খেতে ডাকলো। আমি খাবার টেবিলে ওখানে গেলাম। ভাতের প্লেট নিয়ে রুমে আসবো, ঠিক তখনই আব্বু বলল, কিরে তোর কি হয়েছে? সারাদিন রুমের দরজা বন্ধ করে কি করিস? তুই তো আগে সারাদিনই বাইরে থাকতি, আর 2টা প্লেট দিয়ে কি করবি তুই? আসলে অফিসে কাজের চাপ বাড়ছে, তাই রুমে বসে বসে কাজ করি। আর 2টা প্লেট নিচ্ছি, এখন খাবো না তো, কাজ করছি, তাই একটা প্লেট নিয়ে ঢেকে রাখবো। এই বলে আমি রুমে চলে আসলাম। এসে জুলিকে খাইয়ে আমি অফিসে কিছু কাজ করতে করতে 1টা বেজে গেল। জুলি ঘুমিয়ে পড়েছে। আমি দেরি না করে সবাইকে শুয়ে পড়লাম। আর কাল তো শুক্রবার, যাক একটু আরামে ঘুমাতে পারবো। পরদিন সকালে চেঁচামেচি শব্দে ঘুমটা ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি জুলি রুমে নেই। আব্বু আম্মুর রুম থেকে আওয়াজ হচ্ছে। তাহলে কি আব্বু আমার কাছে ধরা পড়ে গেছি? আমি দৌড়ে ওই রুমে গেলাম, মনে মনে যা ভাবছি ঠিক তাই। গিয়ে দেখি সবাই জুলিকে প্রশ্ন করছে।
আর উনি মাথা নিচু করে সব শুনছে দাঁড়িয়ে। আব্বুও বাসায় নিয়ে যেয়ে ওর হয়ে কথা বলবে। মেয়েটা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আর চোখে নিজের অজস্র পানি চড়াচ্ছে। এই মেয়ে, কথা বলছো না কেন? আমার ছেলের রুমে তুমি কি করছিলে? আর তুমি আমাদের বাসায় কিভাবে এলে? আর আমার ছেলের সাথে তোমার কি সম্পর্ক? কি হলো বলো? আজব মেয়ে তো, দুইজন বয়স্ক ব্যক্তি এতগুলো প্রশ্ন করছে, আর এই মেয়েটা চুপচাপ বোবার মতো দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হচ্ছে ভদ্র বাড়ির মেয়ে। তাহলে গুরুজনদের সম্মান করতে বাবা মা শেখায়নি তোমাকে? এইভাবে কথা বলো না। আমি আবার জিজ্ঞেস করছি, আম্মু তুমি ভয় পেও না, বলো আমাদের সুমনকে তোমাকে বিয়ে করেছে? আম্মু, আমি বলছি, তোমাদের না জানি একটা ভুল করে ফেলেছি। আমি জুলিকে বিয়ে করেছি। বুঝলাম, বিয়ে করেছো। মেয়েটা অনেক সুন্দর, আমার আর তোর আম্মুর অনেক পছন্দ হয়েছে। কিন্তু এই মেয়েটা কাউকে সম্মান দিতে জানে না। আমি তোমাদের এখন যেটা বলবো সেটা শুনে হয়তো তোমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আসলে কিভাবে যে বলবো। এত প্যাচাল না করে সোজাভাবে বলো তো, মেয়েটার নাম কি? বাসা কোথায়? ফ্যামিলি কিরকম? ওর নাম সাইমা আক্তার জুলি, আর ও বোবা। কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি এবং ও আমাকে বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছিল, তাই আমরা পালিয়ে বিয়ে করছি। তুই কি পাগল হয়ে গেছিস? একটা বোবা মেয়েকে নিয়ে কেউ সংসার করতে পারে না। আর একে যাই হোক আমার ছেলের বউ হিসাবে পরিচয় দিতে পারবো না। এর থেকে তুই ওকে ওর বাসায় দিয়ে আয়। কেন আব্বু? ওকে যখন বিয়ে করছি তখন সব দায়িত্ব আমি নেব। আর তোমরা তো একটু আগেই বললে ওকে তোমাদের পছন্দ হয়েছে। তখন তো আর জানতাম না যে মেয়েটা বোবা। তো কি হয়েছে আম্মু? বোবারা কি মানুষ না? ওদের কি বেঁচে থাকার অধিকার নেই? ও আমার সাথেই থাকবে। অসম্ভব, এই মেয়েকে আমরা কখনোই মেনে নিতে পারবো না। আর একটা বোমা মেয়েকে নিয়ে আমার আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখাতে পারবো না। তুই একে ওর বাসায় দিয়ে আসবি। আমি কিছু বলতে যাব তার আগেই জুলি কান্না করতে করতে আমার রুমে চলে গেল। আমি শুধু আব্বু আর আম্মুর উদ্দেশ্যে বললাম, আমার পক্ষে জুলিকে ছাড়া সম্ভব না। আমি এইটুকু বলে আমার রুমে চলে আসলাম। এসে দেখুন এই কাগজে কি যেন লিখছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। একটু পর উনি আমার হাতে কাগজটা দিল। আপনি আমার জন্য যতটুকু করেছেন তা আমার কাছে অনেক। এখনকার দিনে এই মেয়ের জন্য এত কিছু করা মানে অনেক। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি চাই না আমার জন্য একটা ফ্যামিলির মধ্যে অশান্তি হোক। শুধু আমার জন্য আপনি একটা পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছেন। কেন করছেন এগুলো? কে হই আমি আপনার? একটা বাহিরের মেয়ের জন্য যথেষ্ট করেছেন, আর না, সব সত্যিটা বলে দিন, না হলে আমিই বলে দিব আপনার বাবা মাকে। আমার নিয়তিতে হয়তো শুধু কষ্টই লেখা আছে। যাই হোক, আমার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না। আমি আজই এখান থেকে চলে যাব। যদি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথাগুলো পরে আমি একবার ওনার দিকে তাকিয়ে, সত্যিই তো উনি কে আমার? কেন আমি ওনার জন্য এত কিছু করছি? এর আগে তো কোনো মেয়ের জন্য এত ভাবিনি। ওনার মুখের দিকে তাকালে আমার এত মায়া লাগে কেন? তাহলে কি আমি ওনার প্রেমে পড়ে গেলাম? এসব ভাবছিলাম তখনই জুলির গোঙানি শব্দে কল্পনা থেকে বাস্তবে ফিরলাম। উনি আমার সামনে আবার খাতায় লিখে খাতার লেখাটা তুলে ধরলো। কি হলো বলুন? আমার প্রশ্নের উত্তর দিন। কে হন আপনি আমার জন্য কেন এত কষ্ট করছেন? আমি তো আপনার জীবনে 2 দিনের অতিথি হয়ে এসেছিলাম, আর চলে যাচ্ছি। যদি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পারলে আমাকে আমার নানু বাড়ি যাওয়ার টিকিট কেটে দিন। দেখুন, আপনি কে? হ্যাঁ, আমি বা কেন আপনার জন্য এত করছি আমি নিজে জানি না, কিন্তু আমি একজন অসহায় মেয়ের পাশে আছি। এই 3 দিন আমি একজন ভালো বন্ধু পেয়েছি, আর আমি আমার বন্ধুর জন্য করছি। আশা করি এবার উত্তর পেয়েছেন। এরপর খাতায় কি যেন লিখতে লাগলো, আর রুমের বাইরে থেকে আব্বু আম্মু চেঁচামেচি করে। এক কথা আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আবার জুলির কথা ভেবে ওর জন্য অনেক মায়া লাগছে। 5 মিনিট পর লেখা শেষ হলে আমার হাতে কাগজটা দিয়ে দিল উনি। এ হয় না। আপনি শুধু শুধু আমার জন্য কষ্ট করছেন। আপনি আমার জন্য এত কিছু করছেন, কিন্তু আমার জন্য আপনি আপনার আব্বু আম্মুর কাছে অপমানিত হচ্ছেন। আর আপনার ফ্যামিলি আপনাকে মানবে না। আর যা হওয়ার নয় তা করে কি লাভ? এর থেকে আমি আজই চলে যাচ্ছি এখান থেকে। আপনি পাগল হয়ে গেছেন? নতুন শহরে এসেছেন, আপনার এখানকার কিছুই তেমন চেনেন না। আমি জানি আব্বু আম্মু আপনাকে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক বাজেভাবে আপনার সাথে কথা বলেছে, আর তার জন্য আমি আমার বাবা মার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। খাতায় যেন লিখতে যাবে তার আগে আমি ওনার খাতাটা হাত থেকে কেড়ে নিলাম। উনি খাতাটা দিতে চাচ্ছিল না, আমি এক পর্যায়ে জোর করে কেড়ে নিলাম। এখনও কেঁদেই চলেছে। আমি না চোখের পানি মুছে তারপর বললাম, দেখুন, রাগের মতো কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাকে যখন আমি এখানে নিয়ে আসছি তখন সব দায়িত্ব আমার উপর একটু আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। এখন চুপচাপ এখানে বসুন, আমি খাবার নিয়ে আসছি। এই বলে আমি শার্টটা পরে রুমের দরজা খুলে বাইরে থেকে লক করে দিলাম, যাতে আব্বু আমার ভিতরে ঢুকে জুলিকে অপমান করতে না পারে। যেই বের হবো ঠিক তখনই আব্বু পিছন থেকে ডাক দিল। আমি না শোনার ভান করে চলে গেলাম। বাইরে থেকে সকালের নাস্তা কিনে বাসায় এনে কারো কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি রুমে চলে আসলাম। এসে থেকে জুলি বেলকুনিতে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। আমি ওনার হাত ধরে ওনাকে ভিতরে নিয়ে এসে খাই দিলাম।
প্রথমে খেতে চাচ্ছিল না, পরবর্তীতে আমার চাপের মুখে খেতে বাধ্য হলো। আচ্ছা, আপনার হাত তো কেটে গিয়েছিল, তা এখন হাতে ব্যথার কি অবস্থা কমেছে? জুলি মাথা নেড়ে বলল কমেছে। জানি আপনার মন মেজাজ এখন অনেক খারাপ, একটু ওয়েট করুন, আমি মন ভালো করে দিচ্ছি। জুলি ইশারা করে বলল কিভাবে? ওয়েট বলে কম্পিউটার অন করে একটা ফানি মুভি অন করে বললাম, মাথা থেকে চিন্তা বাদ দিয়ে এই মুভিটা দেখুন, আপনার মন ভালো হয়ে যাবে। আর যদি ভালো না হয় তখন কি করবেন? তাই তো, কি করা যায়? আচ্ছা, আমি তখন নিজে অভিনয় করে আপনার মন ঠিক করব। কথাটা শুনে জুলি একটু হাসলো, কিন্তু আর কোনো কথা বললো না। আপনি এখানে বসে মুভি দেখুন, আমি আসছি। যে রুমে দরজা খুলে বাইরে যাবো এমন সময় আব্বু আবারও ডাক দিল। তুই কি চাস একটু খুলে বল। এখানে এসে বসতো রাগারাগি আমার একটু ভালো লাগে না। এখানে বসে খুলে বল তুই কি চাস। আমি কি চাইবো? হ্যাঁ, ছোটবেলা থেকে তোমাদের সব কথাই আমি শুনেছি, আর তোমরা তোমার বিয়ের জন্য মেয়ে দেখছিলে। এখন আমি বিয়ে করে আনছি, আর তোমাদের এখন ঝামেলা হচ্ছে না? খুব সাহস বেড়েছে তোর না, যে একটা মেয়ের জন্য নিজের আব্বু আম্মুর সাথে রাগারাগি করছিস। একটা বোবা মেয়েকে বউ হিসেবে পরিচয় দিতে পারবে? না পারার কি আছে? বলবা আম্মু, বোবারা কি মানুষ না? তুমি বলবা আম্মু জুলি কোন দিক থেকে খারাপ? তোমরা সবাই নিজেদের স্বার্থ নিয়েই থাকো, তোমরা চেহারা দেখে মুগ্ধ। যেই শুনলে মেয়েটি বোবা, সে তখন থেকে তোমাদের নিজের আসল পরিচয়টা দিলে। তার মানে তুই ওকে ছাড়বি না, তাই তো? আমার পক্ষে ওই মেয়েটাকে আমার ছেলের বউ হিসাবে পরিচয় দিতে পারবো না। আমার পক্ষে জুলিকে ত্যাগ করা অসম্ভব। এখন তোমরা যদি আমাদের না মানো, ঠিক আছে, আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। যাওয়ার আগে আব্বু আমাকে উদ্দেশ্য করে বললাম, বাইক কিনে না দেওয়ার জন্য একবার কিন্তু আমাকে হারাচ্ছিলে, এবার আমাকে সত্যিই হারাবে। এরপর আমি সোজা বাইরে চলে আসছিলাম। আপুকে ফোন দিলাম। প্রথমবার রিং হলো কিন্তু ধরলো না। পরবর্তীতে কল দেওয়ার সাথে সাথে আপু ফোন ধরলো। হ্যালো আপু, তুই কোথায় এখন? আর তুই কি ফিরে আসিস? তোর সাথে অনেক কথা আছে। অফিস শেষ করে বাসার দিকে আসছি। কিন্তু কেন রে, কি হয়েছে? আচ্ছা শোন, বাসায় যাওয়া লাগবে না তোর, তুই কোথায় এখন বল, আমি আসছি, এসে তোকে সব বলছি। একটু পর আপু একটা ঠিকানা দিল, আমি তাড়াতাড়ি ওখানে চলে গেলাম। আমাকে দেখে আপু বলল, কি রে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর একদম তো ভিজে গেছিস তুই। আর ওইদিকে সব ঠিক আছে তো? কি আর ঠিক থাকবে, আজ শুক্রবার, তুই অফিসে কেন আসলি সেটা বল। আরে আজকে একটা মিটিং ছিল তাই। কিন্তু কেন? তা আমাকে একবার বলে যাবি না তুই? তোর এই ভুলের জন্য আব্বু আম্মু সব জেনে গেছে। কিভাবে জানলো? আর আজ তো আব্বু আম্মু নানু বাড়ি যাওয়ার কথা। কিভাবে আবার? সকালে আমি ঘুমিয়েছিলাম, তখন দরজায় কে যেন নক করছিল। জুলি ভাবলো হয়তো তুই সকালে নাস্তা নিয়ে আসছিস। তখন যেই দরজা খুললো, তখন থেকে শুরু হলো ঝগড়া। তা আব্বু আম্মু কি বলে? আরে প্রথমে জুলিকে দেখে অনেক পছন্দ হয়েছে, তারপর যখন শুনলো বোবা, তখন থেকে শুরু হলো ঝামেলা। বোবা মেয়েকে ওনারা বউ হিসেবে পরিচয় দিতে পারবে না। কি বলিস? তাহলে তো এতক্ষণ ধরে বাসায় অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা বাসায় চল আগে। চল, তুই কি কিছু একটা কর, আব্বু আমাকে ম্যানেজ কর। আমি আর আপু গাড়িতে বসে, তখন আপু বলল, আচ্ছা, একটা অচেনা মেয়ের জন্য তুই কেন এত ভাবছিস বলবি আমাকে? এর আগে তো আমার বান্ধবীর ছোট বোনরা তোর পিছন পিছন ঘুরতো, ওই তাদের সাথে তো কোনোদিন রিলেশন করলি না। আর আজ এই মেয়েটার জন্য এত টেনশন তোর? আমি জানি না ওর জন্য কেন মায়া হয়, তবে আমি কিন্তু ওকে ফ্রেন্ড ভাবি। সত্যি কি ফ্রেন্ড নাকি আরো কাছের কেউ? তো শুধু ফাজলামো। নাম গাড়ি থেকে, বাসায় চলে আসছে। একটু পর কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আপু সোজা কেউ রুমে গেল, আর আমি এদিকে আমার রুমে চলে আসলাম। এসে দেখি জুলি এখনো মুভি দেখেই যাচ্ছে। কি ব্যাপার, আপনার মন ভালো হয়েছে এখন? মাথা নেড়ে বলল হ্যাঁ। আচ্ছা, আপনি সাথে করে সব কাগজ নিয়ে এসেছেন তো? তাহলে এই বুধবার আমি আপনাকে এখানকার একটা বেসরকারি ভার্সিটিতে ভর্তি করে দেব। জুলি ইশারা দিয়ে বলল, এনেছি, কিন্তু আমার একটা কাজ খুব দরকার ছিল। দেখুন, আমি আপনাকে লাস্টবার বলছি, বারবার আমার সামনে কাজের কথা বলবেন না। আমার ফ্রেন্ড যখন সব দায়িত্ব আমিই নেব। এই বলে ওনার দিকে তাকালাম, দেখি চোখ দুটো ছলছল করছে। আপনি কাঁদছেন কেন? আমার কথা কষ্ট পেয়েছেন? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, আর এইভাবে বলবো না। আর শুনুন, 3টা বাজতে যাচ্ছে, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। একটু পর আমি দরজা খুলে বাইরে যাবো, ঠিক তখনই আম্মু বলল, কিরে, কোথায় যাচ্ছিস রে তুই? বাড়ি থেকে খাবার আনতে যাচ্ছি জলির জন্য। একটা চড় মেরে না দাঁত ফেলাই দিব। খুব বড় হয়ে গেছো না, যাও বৌমাকে ডেকে নিয়ে আসো। আম্মুর কথা শুনে সত্যি আমার খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তাহলে আব্বু কি আব্বু আমাকে ম্যানেজ করেছে? আমি আর কিছু না বলে আব্বুকে গিয়ে জড়িয়ে ধরলাম। থাক, হয়েছে, এখন আর এত আবেগ দেখাতে হবে না। ওকে নিয়ে খেতে এসো। হ্যাঁ আব্বু। যাক বাবা, অবশেষে সবাই মানলো। কিন্তু হঠাৎ ওর কথাটা মনে পড়লে অনেক খারাপ লাগলো। আসলেই তো উনি আমার কেউ হয় না,
আমরা তো শুধুমাত্র ফ্রেন্ড, আর আমরা তো শুধু নাটক করছি। হয়তো কিছুদিন পর জুলি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বোধহয় আমাকে ভুলেই যাবে। সত্যি, হয়তো আমার জায়গায় অন্য কেউ কেড়ে নেবে এই অধিকারটা। তখন আবার আব্বু আম্মুকে আবার ম্যানেজ করতে হবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি জুলি রুমে আসলো। এসে আমাকে ইশারা দিয়ে বলল, কি ব্যাপার, কি এত ভাবছেন? হুম? তেমন কিছুই না, আসলে আপনার কথাই ভাবছিলাম। রাতে খাবার পর থেকে আপনার আর কোনো খোঁজ নেই, তাই আপনার কথাই ভাবছিলাম। আমার কথা শুনে কিছু ইশারে বলল, কিন্তু কি বলল আমি বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি না দেখে খাতায় লেখা শুরু করে দিল। কিছুক্ষণ পর আমার কাছে লেখাটা দিল। জানেন তো, আমার আব্বু আম্মু আর মামা থেকে বেশি আপনি আমার জন্য এত টেনশন করেন, এত ভাবেন। কথাটি শুনতে হয়তো হাস্যকর লাগছে, কিন্তু বিশ্বাস করুন, আপনি সত্যি অনেক ভালো। আপনার মতো বন্ধু পাওয়ার ভাগ্যের বিষয়। কথাগুলো পরে আমার সত্যি অনেক হাসি পাচ্ছে। আমাকে আসতে দেখে উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু ওর চোখের চাহনি আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরে আমার দিকে তাকিয়ে আছে। একটু পর জুলির কাশির শব্দে বাস্তবে ফিরলাম। উনি ইশারার মাধ্যমে আমাকে বোঝাচ্ছিল। আপনি পাগলের মতো হাসতেছেন কেন? না, আসলে একটা কথা মনে পড়ছিল তো, তাই। আচ্ছা, একটা কথা, সকালে আব্বু আম্মুর কথায় আপনি কষ্ট পেয়েছেন? জুলি মাথা নেড়ে বলল, না। সত্যি বলছেন তো আপনি? এরপর খাতা আবার কি যেন লিখতে লাগলো। লেখা শেষ হলে আবার আমার কাছে দিল। দেখুন, আপনার আব্বু আম্মু মানে আমারও আব্বু আম্মু, আর ওনারা যদি আমাকে চড় মারো তাতে আমিও কিচ্ছু মনে করব না, কারণ তারা আমার গুরুজন। ছোটবেলা থেকে বাবা মার আদর পাইনি, কিন্তু মামা মামি আমার জন্য অনেক করেছে। আর আজ আমার নতুন আম্মু আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, এরপরও আপনি বলছেন আমি রাগ করে আছি নাকি? না, আসলে আমি ওইভাবে বলতে চাইনি। আমি ভাবলাম হয়তো রাগ করে আছেন, তাই আর কি বললাম। আচ্ছা, একটা কথা, আপনি কোনোদিন কোনো রিলেশন করেছেন? উনি মাথা নেড়ে বললেন, না। আমি বিশ্বাস করতে পারলাম না। আমার মন বলছে আপনি আমাকে ডব দিচ্ছেন। আমি জানি আপনি রিলেশন করছেন। এবার আমাকে থামতে বলে উনি ইশারা দিয়ে আমাকে বোঝাতে লাগলো, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না। আর ঢুকবে বা কীভাবে? ছোটোবেলা থেকে তো ফেলি করে আসছি, কত মারও খেয়েছি আম্মুর হাতে। এইসব ভাবতে ভাবতে দেখি উনি খাতায় লিখে খাতাটা আমার হাতে দিল। আমি জানি হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এটাই সত্যি। আর এখনকার যুগে কেউই বিশ্বাস করতে চায় না। আমি চাচাদের ওখানে ক্লাস 7 অবধি ছিলাম, আর তখন চাচি আমাকে খুব চোখে চোখে রাখতো। এরপর ক্লাস 8 থেকে মামাদের ওখানে গেলাম। মামা আমার সব কথাই রাখতো, সব ইচ্ছাই পূরণ করতো, কিন্তু মামার একটাই কথা, ভদ্র হয়ে স্কুলে যেতে, সেজেগুজে যাওয়া যাবে না। এরপর থেকে আমি বোরখা পরে স্কুলে যেতাম, আর এখানে আমার বড় আপু আমাকে গার্ড দিত। আর আমি ছোট থেকেই ইন্টার অব্দি গার্লস স্কুল কলেজেই পড়েছি, তাই প্রেম আমি কোনোদিনই করিনি। সব কিছুই তো শুনলাম, আর আপনার কথা বিশ্বাস করলাম। আচ্ছা, প্রেম নাই করেন ঠিক আছে, কিন্তু কাউকে কি ভালো লাগতো না, বা কাউকে কি মন থেকে ভালোবাসতেন? এবার আমি আর ইশারায় বুঝতে পারলাম। ইশারায় আমাকে বলল, না, সেরকম কাউকেই ভালো লাগেনি, কিন্তু অনেক ছেলেই আমার পেছন পেছন ঘুরতো, আর অনেক প্রেমের প্রস্তাবও পেয়েছি, কিন্তু ফ্যামিলির মান সম্মানের দিকে চিন্তা করে আমি আর এইদিকে আগাইনি। আপনার যা চেহারা, যে কোনো ছেলে আপনার প্রেমে পড়ে যাবে। আমি অলরেডি পড়ে গেছি, বিড়বিড় করে বললাম। এরপর জুলি আমাকে ইশারায় বলল, আপনি কি কিছু বলছেন আমাকে? কই না তো, কি বলবো, কিছুই বলিনি তো। একটু পর দেখে আপু রুমে এসে বলল, কি ব্যাপার, আমি কি ভুল সময় চলে আসলাম? আরে না, ভুল সময় আসবি কেন? আর আমরা এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলছি না যে তোর আসলে প্রবলেম হবে। বুঝলাম। জুলি তোমাকে আম্মুর রুমে ডেকেছে। একটু পর জুলি মাথা নিচু করে রুম থেকে চলে গেল। হয়তো আপু এসেছে, মনে হয় লজ্জা পেয়েছে, কিন্তু যাওয়ার আগে আমাকে তার দিকে একবার তাকিয়ে হাসলো। জুলি চলে যাওয়ার পর আপু আমাকে বলল, কি ব্যাপার? জুলি চলে গেছে বলে কি আমার ভাইটার মন খারাপ? আর আমার ট্রিট কই? তোর শুধু ফাজলাম আর ফাজলামি, মন খারাপ করবো কেন? হ্যাঁ, আর একটু আগে কি যেন, ও ট্রিট নাকি? কি ট্রিট দেবো তোকে? ট্রিট মানে? আমি যে তোদের জন্য আব্বু আম্মুকে মিথ্যা বললাম অনেক রিকোয়েস্ট করার পর, তারপর আব্বু আম্মু তোদের মেনে নিয়েছে। ওই দুপুরে তো আমি তোকে ট্রিট দিলাম, এখন আবার কিসের ট্রিট চাস? তখন তো কেস সলভের আগে আমাকে খাইয়েছিস, এখন তোর কেস সলভ করে দিলাম তাই খাওয়াবি। আর আমাকে শুধু তুই না, জুলিকেও দিতে হবে ট্রিট। আচ্ছা বাবা, সামনে শুক্রবার দেব, কিন্তু তার আগে বল আব্বু আমাকে কিভাবে ম্যানেজ করলি? তেমন কিছুই না, শুধু বলেছি জুলির চাচারা গুন্ডা, আর ওকে বাসা থেকে বের করে দিলে আমার ভাইয়ের ক্ষতি হবে। আরো অনেক মিথ্যা কথা বলেছি, যা তোকে বলে বোঝাতে পারবো না। এরপর আমি আর কিছু বললাম না। আপুর ফোন থেকে যেন কাকে ফোন করছে, তার সাথে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল।
একটু পর জুলি 1 কাপ কফি নিয়ে আমার রুমে আসলো। আমার হাতে কফির মগটা দিয়ে কি যেন বলতে যাবে, তার আগে এবার আম্মুকে ডাক দিল। কি আর করার, আমি কম্পিউটারে বসে অফিসের সব কাজ করতে লাগলাম। এরপর রাত 10:30-এর দিকে আপু যাওয়ার জন্য ডাক দিল। একটু পর আমি এবার টেবিলে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আজ আমার পছন্দের খাবার রান্না হয়েছে। আমি তাড়াতাড়ি হাত দিয়ে খেতে বসলাম। যে 1 লোকমা মুখে নিয়েছি সে আমার কি বমি চলে আসলো। এবার আম্মুকে উদ্দেশ্য করে বললাম, কি রান্না করেছে আম্মু? নুন হয়নি, ঝাল হয়নি, কে রান্না করেছে এটা? তোর বউ জুলি। কিরে, এবার কথা বলছিস না কেন? না, ভালো হয়েছে। খাবার গরম ছিল বলে টেস্ট লাগছিল না, এখন ঠিক আছে। আমার কথা শুনে আব্বু আম্মু দুজনেই হাসছে। এবার আমি আর কিছু বললাম না, মনে মনে ভাবতে লাগলাম হয়তো জুলি আমার কথায় কষ্ট পেয়েছে। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। জুলি যে কখন রুমে আসছে খেয়ালই করিনি। একটু পরে উনি আমার হাতে একটা কাগজ দিল। আমি জানি রান্না ভালো হয়নি, আজ আমি প্রথম রান্না করলাম, এরপর থেকে আরও ভালো করার চেষ্টা করব। কিন্তু একটা কথা তখন বলতে চাচ্ছিলাম, আপনি কখনো রিলেশন করেছেন কিংবা আপনার কাউকে ভালো লাগে নাকি? না, আমি আপনার মতো কখনো রিলেশন করিনি, কিন্তু একজনকে ভালো লাগে। কে? আপনাকে, মানে ফ্রেন্ড হিসেবে। কথাটা শুনে জুলির মুখটা কালো হয়ে গেল। একটুবার বিছানায় বসা থেকে শুয়ে উনি ঘুমিয়ে পড়লো অন্যদিকে মুখ করে। আর আমি এসে সোফায় শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম উনি কি আমাকে খারাপ ভাবলো নাকি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে জুলির গোঙানির শব্দে ঘুম ভাঙলো। আমি তাড়াতাড়ি উঠে দেখি উনি ব্লাউজের অর্ধেক শাড়ি পরে আর টাওয়াল জড়িয়ে আছে। আমার হাতে একটা কাগজ দিয়ে মুখ অন্যদিকে করে দাঁড়িয়ে আছে। ওনাকে অবস্থা দেখে আমার অনেক লজ্জা লাগছে। আমি কাগজটা পড়তে শুরু করলাম। এই যে শুনুন, আমার দিকে ভুলেও তাকাবেন না কিন্তু। আমি শাড়ি পরতে পারি না, আর কাল রাতে আম্মু বলল এখন থেকে শাড়ি পরতে, কিন্তু আমি এখন কিভাবে পরবো বলুন? আম্মুকে ডাকতে কিন্তু তারা সবাই এখনো ঘুমিয়ে আছে, আর আপুও। আপনি একটু আপুকে ডেকে দিন না। কথাগুলো পরে আমার অনেক বেশি হাসি পাচ্ছে। এত বড় মেয়ে অথচ শাড়ি পরতে পারে না। একটু পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। এত সকালে আপু বা আম্মুকে ডাকবো কিনা ভাবছি। আচ্ছা, এত সকালে কি ওনাদের ডাকা ঠিক হবে? আপনি একটু নিজে চেষ্টা করুন না। আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আর শাড়ি পরে কেমন কঠিন কাজ, একটু চেষ্টা করুন, ঠিকই পারবেন। আমার কথা শুনে না আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আগে দাঁত কটমট করে ইশারায় বলল, আপনি মনে হচ্ছে খুব পারেন, তাই এতই যখন পারেন তাহলে পরিয়ে দিন, কিন্তু একটা শর্ত আছে, আপনার চোখ বন্ধ করে পরিয়ে দিবেন। আজব মেয়ে তো, আমি চোখ বন্ধ করে কিভাবে পরাবো? হ্যাঁ, এরপর উনি ইশারায় বললেন, দেখুন, আমি শুধু কুচি দিতে পারি না, আপনি ওটা কিভাবে করতে হয় দেখিয়ে দিন। আমি একটু পর ফ্লোর দিকে তাকিয়ে একটা একটা পার্ট করে শাড়ির কুচির ভাঁজ করে ওনার হাতে দিলাম। এরপর আমি সোজা বাথরুমে চলে গেলাম। এই প্রথম আমি কোনো মেয়ের এত কাছাকাছি আসলাম। একটু পর আমি রুমে এসে দেখি ওনার শাড়ি পরে কমপ্লিট। উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ভেজা চুল অনেক সুন্দর লাগছে ওনাকে। তারপর ফ্যানের বাতাসে জুলির চুল থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যা আমাকে আরও বেশি আকৃষ্ট করে তুলেছে। আমি এভাবে তাকিয়ে আছি বলে জুলি কিছুটা বিরক্তকর মাখা মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। উনি বেরিয়ে যাওয়ার পর আমার নিজের কাছে অনেক খারাপ লাগতে লাগলো। কেন যে আমি ওনার দিকে এভাবে তাকিয়ে থাকতে গেলাম? হয়তো উনি আমাকে খারাপ ভাবলো। না, এবার থেকে আমি এভাবে তাকিয়ে থাকবো না। উনি হয়তো আমাকে ফ্রেন্ডই ভাবে। আমিও বারবার ওনাকে এই নিয়ে একটু বেশি ভাবছি। আমি আর কিছু না ভেবেই একটু পর গোসল শেষ করে রেডি হয়ে অফিসের দিকে যাব। ঠিক তখনই জুলি দরজার সামনে এসে দাঁড়ালো। ওনার হাতে পরোটা আর ডিম ভাজি। তাহলে উনি আমার জন্য নাস্তা বানাতে গিয়েছিল। এরপর উনি আমার হাতে একটা প্লেট দিয়ে বলল, খেয়ে নিন, আর এবার থেকে না খেয়ে অফিসে যাবেন না। আচ্ছা, আমি যে প্রতিদিন না খেয়ে অফিসে যাই সেটা আপনাকে কে বললো? আম্মু না আপু, সত্যি করে বলুন তো কে? আম্মু? আপনি খেয়েছেন সকালে? জুলি মাথা নেড়ে না উত্তর দিলেন। কেন? এখন খেয়ে নিন। এখন না, সবাই ঘুম থেকে উঠুক তারপর। বুঝলাম। আচ্ছা জুলি, আপনি কি বাসায় এইভাবেই ইশারায় কথা বলতেন, না খাতায় লিখে? উনি মাথা নেড়ে বলল, দুইভাবেই। আরও আমাকে ঘড়ির দিকে তাকাতে বলল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। আর মাত্র 30 মিনিটের মধ্যে অফিসে যেতে হবে। আমি তাড়াতাড়ি হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। সিঁড়ি থেকে নেমে গাড়িতে যখন উঠতে যাব, ঠিক তখনই উনি তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে আমার হাতে একটা বক্স দিল আর সাথে একটা কাগজ দিল। আমি কাগজটা খুললাম। দুপুরের খাবারে টিফিন বক্সে আছে, সময় করে খেয়ে নেবেন আর সাবধানে যাবেন। বাই। আপনি এতটুকু সময়ের মধ্যে রান্না কিভাবে করলেন? পরে এক সময় বলল, এখন আপনার দেরি হয়ে যাচ্ছে অফিসে, এখন যান তাড়াতাড়ি, আসবেন। বাই। এবার আমি কোনো কথা না বলে সোজা অফিসের দিকে রওনা দিলাম। এবার আমি অফিসে এসে অফিসের কাজ করতে থাকলাম, কিন্তু মন পড়ে আছে জুলির কাছে। এখন বুঝলাম ভালো লাগাটা কি জিনিস। এরপর এইসব চিন্তা মাথা থেকে বের করে দিয়ে কাজে মন দিলাম। এরপর কাজ শেষ করে লাঞ্চ টাইমে জুলির দেওয়ার টিফিন বক্সটা খুলে দেখি আমার পছন্দের আইটেম।
আমি তাড়াতাড়ি হাত দিয়ে খাবারটা যখনই মুখে দেব তখনই জুলির কথা আবারও মনে পড়লো। উনি খেয়েছে কি না। আব্বুকে একটা কল দিই। আব্বুকে কল দেওয়ার সাথে সাথে আপু ফোনটা ধরলো। হ্যালো আপু। বল কি হয়েছে? তেমন কিছুই না, আসলে জুলি কি করছে, ও কি দুপুরে খেয়েছে? বাবা, তুই তো দেখি ওকে নিয়ে খুব ভাবছিস। ওকে তুই ভালোবেসে ফেলেছিস আমি জানি, কিন্তু এইভাবে মনের কথা লুকিয়ে না রেখে সামনে গিয়ে বলে দে। তোর শুধু আমার সাথে ফাজলামো করে ছাড়া কোনো কাজ নাই, তাই না? ও কি খেয়েছে নাকি শুধু সেটা বল। খেয়েছে। প্রথমে নানা করছিল, কিন্তু বলছিল তুই আসলে তারপর খাবে। আব্বু আম্মু রাগ করবে দেখে খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ আর আমি তাড়াতাড়ি আসছি। তা তো বটেই, এখন তুমি জুলি আছে, এখন তো তাড়াতাড়ি বাসা আসবাই। আর আগে তো রাত 12টা বাজলেও তোর খবর থাকতো না। আজে বাজে কত কম বল, ফোন রাখ। এইটুকু বলে ফোনটা কেটে দিলাম। তারপর দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার কাজে মন দিলাম। রাত 8টার দিকে অফিস শেষ হলো। আমি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ড্রাইভ করছি আর ভাবছি এই কয়েকদিনে জুলির প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে পড়েছি। একটু পরে জ্যামে আটকে গেলাম। পাশ দিয়ে একটা হকার ছেলে কাঠগোলাপ ফুলের ডিজাইন করা একটা প্লাস্টিকের খোপার কাটা ক্লিপ নিয়ে যাচ্ছিল। ওনার কাছ থেকে কিছু ক্লিপ আর খোপার কাটা নিয়ে ওইগুলো মূল্য পরিশোধ করে আবার ড্রাইভ করা শুরু করলাম। আর এদিকে পাশের ফ্ল্যাট থেকে আন্টি ভাবিরা জুলিকে বাসায় দেখতে আসছে। একটু পর জুলি সবার জন্য চা বানাতে চলে গেল। এরপর একে একে সমালোচনা শুরু করে দিল। তা সুমনের আম্মা বউ তো লাখে একটা, মাশাআল্লাহ চেহারা, কিন্তু ভদ্রতা কি জানে না নাকি? আমাদের হাত দেখে সালাম দিল, মুখে একবারও বলল না। দেখেছেন আম্মু, আপনি এত করে এতগুলো প্রশ্ন করলেন, নাম কি, কিসে পড়ো, অথচ বোবার মতো দাঁড়িয়ে আছে। আন্টি, সুমনের বউ কি বোবা? বাবা, আর ওর নাম সালমা আক্তার জুলি। এবার অনার্সে ভর্তি হবে, কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে। এরপর সবাই অট্ট হাসিতে মেতে উঠলো আর জুলিকে উদ্দেশ্য করে বিভিন্ন বিবৃতকরমূলক কথা বলছে। তাহলে সুমন একটা বোবা মেয়েকে বিয়ে করলো, সমাজে মুখ দেখাবেন কিভাবে? আপনারা বা মানলেন কিভাবে? বউ হিসেবে পরিচয় দিতে পারবেন তো? এভাবে বলছো কেন বৌমা? আর পরিচয়ের কথা বললে না, তোমরা না পারলেও আমাদের বউকে ঠিকই আমরা পরিচয় দিতে পারবো। এরই মধ্যে জুলি সবার জন্য চা বানিয়ে আনলো। এক এক করে সবার হাতে চা দিতে লাগলো আর সবাই চাটা ফিরিয়ে দিল। আর একজন বলল, এই বোবা মেয়ের হাতের চা খাওয়ার থেকে না খাওয়া ভালো। সুমনের আম্মা, আসি গো। কথাটা শুনে জুলি চোখ দিয়ে পানি পড়ে গেল। কোনো মতে চায়ের কাপগুলো টি টেবিলের উপর রেখে সোজা এসেই দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলো। রাত 9টার দিকে আমি বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। কিন্তু আপুর মুখটা কেমন জানি কালো হয়ে আছে। আমি ভাবলাম হয়তো দোলাবের সাথে ঝগড়া করেছে। আমি সেদিকে কান্না দিয়ে রুমে চলে আসলাম, কিন্তু এসে দেখি দরজা দেয়া। আমি একটু ধাক্কা দেওয়ায় দরজা খুলে গেল। দেখি উনি বিছানায় শুয়ে আছে। আমি ওনাকে ডাকতে গেলাম, কিন্তু তার আগে উনি আমার দিকে একটা কাগজ ছুঁড়ে দিল। কাগজটিতে লেখা ছিল, দেখুন, আমার এখন একটুও ভালো লাগছে না। আমি কারোর সাথে এমন কথা বলতে পারবো না, আর রাতে খেতেও পারবো না। আমাকে মাফ করে দিন আর আমাকে একটু একা থাকতে দিন। জুলির এমন ব্যবহারে সত্যি আমার খুব খারাপ লাগছে। আমার মনে একটু সন্দেহ হচ্ছে ওকে কেউ কিছু আবার বলেনি তো। আমি সোজা আপুর রুমে চলে গেলাম। আপু, জুলি কি হয়েছে রে? দেখলাম মন খারাপ। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। এবার আপু আমাকে সব খুলে বললো। কথাগুলো শুনে আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, ওকে যখন এত কিছু বলছিল, তোরা কি বাবা হয়ে গেছিলি নাকি? ভাই আমার বলছি, কিন্তু ঠেস মারো লোকের অভাব তো আর নেই। তুই একটু ওর কাছে যা, মেয়েটা আজ অনেক কষ্ট পেয়েছে। এরপর আমি আবার রুমে চলে আসলাম। অনেক রকম চেষ্টা করে জুলির সাথে কথা বলতে পারলাম না। এক পর্যায়ে না খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার ওর কষ্টমাখা মুখ চোখের সামনে বেশি উঠছে। এসে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরদিন সকালে অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে গেল, কিন্তু আজ উঠে দেখি উনি এখনও ওঠেনি। আমি আর ডাক দিলাম না। অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাই ওর জন্য একটা চিঠি ওর মাথার পাশে রেখে আমি অফিসে চলে গেলাম। এরপর অফিসে এসে একটু কাজ করে আবার সব কাজ বন্ধ করে দিলাম। জুলির জন্য অনেক খারাপ লাগছে। আমাদের সমাজ এতটা নোংরা, কি আর বলবো। শুধু চেহারাই বোঝে, একটা মেয়ের মন বোঝে না। একটু পর ভাবলাম জুলি যদি কথা বলতে পারতো তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু এমন কোনো ডাক্তার আছে কি যে বউ মানুষকে ঠিক করে দিতে পারবে? এসব ভাবতে ভাবতে দেখি আম্মুর ফোন। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। ওই পাশ থেকে আম্মু বলল, হ্যালো সুমন, কোথায় রে তুই এখন? বাসা আসতে কি দেরি হবে তো? হ্যাঁ আম্মু, একটু দেরি হবে, কিন্তু কেন? দেখ না বাবা, কাল রাত থেকে মেয়েটা না খেয়ে বসে আছে।
তুই একটু বোঝালে হয়তো খাবে। না আম্মু, কাউকে কিচ্ছু করা লাগবে না, ও নিজেই উঠে খাবে আজকে। তুই এতটা শিওর হয়ে কিভাবে বলছিস? না আম্মু, আমার মন বলছে ও আর একটু পরে উঠবে, সবার সামনে আসবে আর ও খাবারও খাবে। এখন আমি রাখছি, আর যদি না খায় আমি বাসায় এসে দেখছি। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর এদিকে জুলি ঘুম থেকে উঠে দেখলো দুপুরে 1টা বেজে গেছে। আর এদিকে পেটের মধ্যে ইঁদুরও দৌড়াচ্ছে। হঠাৎ কাল রাতের কথা মনে পড়লো জুলির। সুমনকেও রুমে দেখছি না। কাল রাতে আমার ব্যবহারে মনে হয় উনি অনেক কষ্ট পেয়েছেন। না, এরকম করা ঠিক হলো না। কাল রাতে উনি আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি বারবার ওনাকে ফিরিয়ে দিচ্ছি। এখন নিজের কাছেই অনেক খারাপ লাগছে। আজ রাতেই ওনাকে সরি বলতে হবে। এই বলে বিছানা থেকে উঠতে যাবে, ঠিক তখনই খাটের পাশে রাখা টেবিলের উপর নজর গেল জুলির। ওখানে কিছু কাঠ গোলাপ ফুলের ডিজাইনের প্লাস্টিকের খোপার কাটা ক্লিপ রাখা, আর পাশে একটা চিরকুট। একটু পর হাত বাড়িয়ে চিরকুটটি নিল হাতে, তারপর খুলল। জানি হয়তো কালকে আন্টিদের ব্যবহারে আপনার অনেক খারাপ লেগেছে, কিন্তু বিশ্বাস করুন, আপনার যতটুকু কষ্ট লেগেছে ঠিক তেমন আমার লেগেছে। অফিস থেকে বাসায় এসে শুধু আপনার সাথে একটু কথা বলি, কিন্তু কাল আপনি নিজে আমাকে ফিরিয়ে দিলেন, এর জন্য আমি একটু কষ্ট পাইনি। আপনার জায়গায় যে কেউ থাকলে এমন করতো, ইভেন আমি থাকলেও। কাল থেকে কিছু খাননি, এখন প্লিজ খেয়ে নিন। আর আপনার জন্য টেবিলে কিছু কাঠগোলাপ ফুলের খোপার কাটা ক্লিপ আছে, খোলা চুলে এগুলো পরলে আপনাকে আরও সুন্দর দেখাবে। উনি আমার জন্য এত কিছু ভাবেন, তাহলে উনি কি আমাকে ভালোবাসেন? না না, আমি হয়তো ভুল ভাবছি। আর উনি তো সেই দিন আমাকে বলল যে উনি শুধু আমাকে ফ্রেন্ড ভাবেন। একটু পর জুলি উঠে গোসল শেষ করে আমার কথা মতো সাজুগুজু করলো। তারপর রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেল। গিয়ে দেখে আম্মু সবজি কাটছে। ওনাকে দেখে আম্মু সবজি কাটা বাদ দিয়ে বলল, বাহ, আমার বউটাকে তো অসম্ভব সুন্দর লাগছে। আম্মুর কথা শুনে জুলির মুখ লজ্জায় লাল হয়ে গেল। একটু পর উনি ইশারায় বলল, আম্মু, আমি সবজিগুলো কেটে দেই। এই একদম না, কাল রাতে তুমি কিছুই খাওনি। এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ হবে। চুপচাপ এখানে গিয়ে বসো, আমি খাবার বেড়ে আনছি। এরপর আর জুলি কোনো কথা না বলে টেবিলে থেকে একটা চেয়ার টেনে বসলো। একটু পর আম্মু ভাতের প্লেট এনে জুলিকে খাইয়ে দিল। এরপর আম্মু ইশারায় বলল, সুমন খেয়েছে কিনা? 2-3 বার ইশারা করে বলার পর আম্মু বুঝলো। তারপর বলল, ওর কথা বাদ দাও তো, ওর কি ঠিক আছে নাকি কোনো কিছু? কাল রাত থেকে না খেয়ে আছে। সকালে এত করে বললাম খেয়ে যেতে, কিন্তু রাগ করে চলে গেল। এরপর জুলি অর্ধেক খেয়ে সোজা রুমে চলে আসলো। তারপর একটা কাগজ নিয়ে রান্না করে গেল। ওকে দেখে আম্মু বলল, কি ব্যাপার আম্মু, এইভাবে অর্ধেক খেয়ে দৌড় মারলে কেন? এরপর জুলি খাতায় লিখে বলল, আসলে আম্মু একটু পেটে ব্যথা করছে, তাই সুমন আসলে একেবারে খাবো। বুঝতে পারছি কোন ব্যথা হচ্ছে। এই হচ্ছে মনের ব্যথা। তারপর জুলি আর কিছু না বলে রান্নাঘর থেকে চলে যায়। আর মনে মনে অনুতপ্ত হতে থাকলো। এরপর সবাই বাসায় একে একে দুপুরের খাবার খেয়ে নিল, কিন্তু জুলি বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছে। আবার রুমে গিয়ে এপাশ ওপাশ থেকে পায়চারি করে বেড়াচ্ছে। এইভাবে সন্ধ্যা 7টা বেজে গেল। ঠিক তখনই কলিং বেলের চাপ। জুলি এসে দরজা খুলে দিল, কিন্তু দরজা খোলার পর যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কারণ কালকে যারা জুলিকে অপমান করেছে তারা আজকেও এসেছে। জুলি ওনাদের ইশারায় ভিতরে আসতে বলে, আপনার বৌমাকে আরেকটু দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আর একটু গল্প করতেও ইচ্ছে হচ্ছে, তাই। ওনাদের দেখে আম্মুর মেজাজ খারাপ হয়ে গেল। তারপর আম্মু শুনে শুনে বলল, কেন গো, কাল তো অনেক কথা বললে, আবার আজকে ওকে দেখতে ইচ্ছে হচ্ছে কেন? এরপর ভাবি কি যেন বলতে যাবে, ঠিক তখনই আমি কলিং বেল চাপ দিলাম। এবার জুলি বুঝলো যে এটা আমি। এরপর জুলি দৌড়ে গিয়ে দরজা খুললো। ঠিক তখনই আন্টি বলল, বাবা, বোবা হলে কি হয়েছে? সাজুগুজু আছে আবার। সাজুগুজু তো করবেই, যতই হোক সুমনের বোবা বউ সুমনের জন্য তো সাজবেই। এটি শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে বাসায় রুমে গেলাম। তারপর বললাম, আচ্ছা আন্টি, আপনি যে প্রতিদিন আমার বাসায় এসে আমার বউকে বাবা বলছেন, আবার আমার বউ সম্পর্কে আলোচনাও করছেন। আচ্ছা, আমার মা বাবা আমার বউকে পরিচয় করে দিতে পারছে না, কিন্তু আপনারা তো খুব পারছেন আপনার ছেলের বউকে পরিচয় করে দিতে, তাই না? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি যেটা বলছি সেটা আপনি ঠিকই বুঝতে পারছেন। আপনার ছেলে তো খুব ভালো, তাই না? এত ভালো যে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। একবার এমনভাবে ফেসেছে যে আর উঠতেই পারলো না। সুমন, কি বলতে চাচ্ছ তুমি? বলতে চাচ্ছি যে আপনার ওই স্বামী একটা লম্পট। সুমন, মুখ সামলে কথা বলবে কিন্তু। তাই নাকি? তাহলে আপনি আপনার বর্তমান স্বামী নামে 1 বছর আগে থানায় রিপোর্ট করেছিলেন কেন? কারণ আপনার স্বামী আপনাকে ভোগ করে ছেড়ে দিয়েছিল। আর পরিশেষে যখন সবাই জেনে যাবে সেই ভয়ে তখন বিয়ে করে নিলেন। আর 1 মাস পর বলেন বাবু হবে। আসলে কি এই পিছিটা বৈধ না অবৈধ? এ কি শুনছি ভাবি, সব কি সত্যি নাকি? এবার সবাই নিশ্চুপ। আরে আম্মু, ওদের কাছে কি শুনবে? ওদের কি বলার মুখ আছে আদৌ? এরপর ওনার আর কথা না বলে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল।
তারপর আমি দরজা লাগিয়ে রুমে চলে আসলাম। এসে দেখি জুলি আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনাকে আজ অপরূপ লাগছে, আর আমার তো ওই গিফটগুলো পড়েছে। বাহ, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে জুলি হাসলো, তারপর ইশারায় থামতে বলল। যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এরপর উনি আমাকে জোর করে ঠেলতে ঠেলতে বাথরুমে পাঠিয়ে দিল। এরপর আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম। একটু পর জুলি ভাতের প্লেট নিয়ে এসে বলল, খেয়ে নিন। আপনি খেয়েছেন? উনি মাথা নেড়ে না উত্তর দিল। এরপর আমি বললাম, এইদিকে আসুন। তারপর জুলিকে খাইয়ে দিলাম। উনি প্রথম প্রথম না করছিল, পরে যখন বললাম আমিও খাবো না, তারপর উনি খেয়ে নিল। এরপর রাতের খাবার শেষ করে ল্যাপটপে বসে অফিসের কাজ করছিলাম। একটু পর জুলি 2 মগ কফি নিয়ে এসে আমার হাতে 1 মগ দিল। আরে, আপনি কিভাবে জানলেন যে আমি এই টাইমে প্রতিদিন কফি খাই? এরপর উনি একটা কাগজ আমার হাতে দিল। একভাবে জানলাম, কিন্তু আমার জন্য আপনি সন্ধ্যায় আন্টিদের সাথে খারাপ ব্যবহার করলেন কেন? ওনারা তো আপনার কথায় অনেক কষ্ট পেয়েছেন। হ্যাঁ, ঠিকই বলেছি। কুত্তাজাতকে বেশি রায় দিতে নেই, আর দিলেও সে পেয়ে বসবে। নিজের বোমা চরিত্রহীন, আর আপনাকে আজে বাজে কথা বলছে, তাই তো আমার মাথা গরম হয়ে গেছে। আর এরকম করবেন না কখনো। আচ্ছা, আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন? আমার কথা শুনে জুলি একটু নেড়ে চড়ে বসলো। তারপর ইশারায় বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? আরে এমনি বলছি, বলুন না। উনি মাথা নিচু করে আছে, মনে হয় লজ্জা পেয়েছে। তারপর আমি আবারও বললাম, কি হলো বলুন। আমার কথা শুনে ইশারায় আমাকে বলতে চাচ্ছিল, কিন্তু আমি কিছুই বুঝছি না। এরপর উনি খাতায় কি যেন লিখতে বসলো। লেখা শেষ হলে কাগজটা আমার হাতে দিল। তাতে লেখা ছিল, এমন একটা ছেলে যে আমার কষ্টগুলো বোঝার চেষ্টা করবে। আমি না বলার আগেই আমার পছন্দের জিনিসগুলো আমি পছন্দ করি সেগুলো সবসময় কিনে এনে দিবে আমায়। এমন একটা ছেলে যে কোনো দিন স্মোক বা ড্রিঙ্কস করবে না, বড়দের রেসপেক্ট করবে আর আমাকে অনেক ভালোবাসবে। আর সত্যি কথা বলতে আপনার মতো একটা ছেলে আমি আমার জীবনে চাই। জুলির কথাগুলো পরে আমার সত্যি অনেক হাসি পাচ্ছে। আমাকে এমনভাবে হাসতে দেখে উনি ইশারায় মাধ্যমে বলল, আপনি এভাবে হাসছেন কেন? আপনার কথা শুনে তা আপনার কেন মনে হলো আমার মতো ছেলে চাই? আমার মধ্যে কি এমন দেখলেন? আমি আপনাকে যতদিন ধরে দেখেছি চিনেছি, আমার মনে হয় আপনার মধ্যে এই সকল গুণগুলো আছে। তাই থাক, হার্ট অফ দিতে হবে না। আচ্ছা, তখন তো খাতায় লিখলেন আপনার পছন্দের জিনিসগুলো, তা আপনার পছন্দের জিনিস কোনগুলো? এরপর আমাকে ইশারায় বোঝাতে চাচ্ছিল। তারপর আবার কিভাবে খাতায় লেখা শুরু করলো। কিছুক্ষণ লেখার পর খাতাটা আবার আমার হাতে দিল। আমার ইচ্ছে খুবই সাধারণ। আমি কোনো ডায়মন্ড রিং বা দামি শাড়ি চাই না। একজোড়া কাচের চুড়ির সাথে একজোড়া ম্যাচিং করা কানের দুল, আর আপনি যেগুলো কাল আমার জন্য নিয়ে আসছেন ওই রকম জিনিসগুলো, আর কোনো এক বর্ষার দিনে কদম ফুলের খোপা। বুঝলাম। কি বুঝলেন আপনি? পরে বলবো, এখন অনেক রাত হলো, ঘুমিয়ে পড়েন। কাল সকালে কথা হবে। আর কাল আপনাকে নিয়ে ভার্সিটিতে যাব, রেডি হয়ে থাকবেন। শুভরাত্রি। এই বলে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি উনি এখনও ঘুমিয়েছে, কিন্তু আমি তা কাল রাতে বললাম ওনাকে ভার্সিটি নিয়ে যাব। ডাক দিব কি জুলিকে? না থাক, হয়তো শরীর খারাপ লাগছে, তাই তো শুয়ে আছে। এইদিকে আমার অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। এক পর্যায়ে জুলিকে ডাক দিলাম, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স আসলো না। আমি আবার ওনাকে ডাক দিলাম, এই যে শুনছেন, 8:30 বাজতে যাচ্ছে, উঠবেন না? আজ তো আমার আপনার সাথে ভার্সিটি যাওয়ার কথা। কি ব্যাপার? উনি তো এমন না, একবারে বেশি ডাক দেওয়া লাগে না। তাহলে আজ কী হলো ওনার? শরীর খারাপ কি? ওনার কাছে গিয়ে দেখবো? না, উনি হয়তো আমাকে খারাপ ভাববে। না থাক, আজ না, কালই জুলিকে নিয়ে বের হবো। একটু পরে আমি অফিসে চলে আসলাম। আজ অনেক কাজ অফিসে, তাই এসে কাজে বসে গেলাম। সকালের মিটিংয়ের প্রেজেন্টেশনের পর আমার কেবিনে এসে বসে আছি। একটু পর হঠাৎ জুলির কথা মনে পড়লো। একটু পর মোবাইল বের করে আম্মুকে ফোন দিতে যাব, ঠিক তখনই দেখি মোবাইলে 10টা মিসড কল। তাহলে আমি যখন মিটিংয়ে ছিলাম তখন মনে হয় আম্মু কল দিয়েছিল। আমি তাড়াতাড়ি কল ব্যাক করলাম। একটু পর আম্মু ফোন রিসিভ করে রাগী গলায় বলল, এই মোবাইল দিকে কই থাকিস রে তুই? কতবার ফোন দিচ্ছি আমি তোকে। আম্মু, আমি মিটিংয়ে ছিলাম, তাই ফোন সাইলেন্ট করেছিল। কিন্তু কি হয়েছে? তোর কি কোনো আকেল জ্ঞান নাই নাকি? মেয়েটার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে, আর তুই সকালে আমাদের কিছু না বলি ওকে এইভাবে ফেলে চলে গেলি। তোর কমে বুদ্ধি শুধু হবে রে। আম্মু, অফিসের চাপের জন্য খেয়াল করিনি। এখন কি অবস্থা জুলির? জ্বর কমেছে কি? তা খেয়াল করবি কেন? এখন একটু কম, আমি পাশে বসে জল করে দিচ্ছি। আর পারলে বাসায় আসার সময় ফার্মেসি থেকে জ্বরের ওষুধ নিয়ে আসবি, বাসায় ওষুধ ফুরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। দূর, আমার নিজের দোষের জন্য আজই হলো। আজ কেন যে সকালে জুলিকে রেখে না দেখে চলে আসলাম। না, আজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাসায় যেতে হবে। এরপর আবার কাজে মন দিলাম। রাত 9টার দিকে অফিসে শেষ হলো। তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলাম। আসার সময় রাস্তার পাশে একটা ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে নিলাম। বাসায় আসতে আসতে 10টা বেজে গেল।
এরপর বাসায় এসে কলিং বেল বাজতে আপু এসে দরজা খুলে দিল। এরপর আমি এসে সোজা রুমে চলে গেলাম। গিয়ে দেখি উনি এখনও শুয়ে আছে। আমি আর ডাকলাম না, একটু ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি উনি বসে আছে। কি ব্যাপার, আপনি উঠে বসছেন? আপনার তো শরীর খারাপ, যান শুয়ে থাকুন। ভালো লাগছে না। আর আপনি কখন আসলেন? এই তো একটু আগেই। কিন্তু আপনার শরীরের কী অবস্থা আর জ্বরটা কিভাবে বাঁধালেন? একটু ভালো। খেয়েছেন আপনি? না খাইনি, কিন্তু কেন বলেন তো? তেমন কিছুই না, খেয়ে আসুন তারপর বলছি। এরপর আমি কিছু বলতে যাব তার আগেই উনি হাত দিয়ে আমাকে থামতে বলল আর গিয়ে খেয়ে আসতে বলল। কেয়ার করা আমি বাধ্য ছেলের মতো খেতে চলে গেলাম। একটু পর খাওয়া শেষ করে রুমে আসলাম। আসার পর উনি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। আসলে গতকাল একটু দেরি করে গোসল করেছিলাম তাই, কিন্তু আপনার বাসায় আসতে আজ এত দেরি হলো কেন? আজ কি কাজ ছিল অনেক? ঠিকই ধরেছেন, আজ অফিসে অনেক কাজ ছিল, তাই আসতে একটু দেরি হলো। আর এবার থেকে হান টাইমে গোসল করবে না। জুলি কথায় মাথা নেড়ে বলল। এর মধ্যে দেখি আম্মু খাবার নিয়ে রুমে আসলো। আমি একটু পর উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। আম্মু জুলিকে খাইয়ে দেওয়ার পর আমি রুমে এসে ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজতে চলেছে। একটু পর আমি ওনাকে ওষুধ খাইয়ে দিলাম। আজ আমার শরীরটা ভালো না, তাই আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। মুহূর্তের মধ্যে চোখে ঘুম চলে আসলো, কিন্তু মাঝরাতে গোঙানি শব্দে ঘুমটা ভেঙে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি তাড়াতাড়ি রুমে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে দেখি জুলি শীতে কাঁপছে আর ওনার শরীর থেকে চাদরটা সরে গেছে। আমি কাছে গিয়ে চাদরটা নিয়ে ওনার শরীরটা জড়িয়ে দিলাম, কিন্তু একটু পর উনি আমার হাত শক্ত করে চাদরের সাথে চেপে ধরলো আর বারবার গোঙানির আওয়াজ ওনার মুখ থেকে বের হচ্ছে। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু উনি চাদরের সাথে আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। এই অবস্থায় ওনাকে ফেলে রেখে সবাই গিয়ে শোয়াটা ঠিক হবে না, তাই বাধ্য হয়ে ফ্লোরে বসেই খাটের উপরে মাথা রেখে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙলে দেখলাম জুলি এখন আমার হাত চেপে ধরে আছে। আমি ওনার কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বর নেই একদম। আমার হাতে ছোঁয়া পেয়ে জুলি চোখ মেলে তাকায়। এখন কেমন বোধ করছেন? উনি উঠে বসে ইশারায় বলল, আগের থেকে অনেক ভালো। এখন তো জ্বর নেই একদম। আর যখন ভালো বোধ করছেন তো আজকে ভার্সিটি যেতে পারবেন? ভার্সিটি গিয়ে ভর্তি সব কাজটা সেরে আসলে ভালো হতো। উনি ইশারায় বলল যেতে পারবে। তো গিয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিন। ইশারায় আচ্ছা বলে নি ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর উনি ওয়াশরুম থেকে বের হলে আমি ওনাকে রেডি হতে বলেই আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর দরকারি সব কাগজপত্রগুলো নিয়ে 8টায় আমরা বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম ভার্সিটি যাবার জন্য। আমাদের বাসা থেকে ভার্সিটি বেশি দূরে না, এই গাড়ি করে যেতে 30 মিনিট লাগে। আমি গাড়ি ড্রাইভ করছি আর উনি চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলছি না। মাঝ রাস্তায় আসতেই জুলি আমার হাতে খোঁচা দিয়ে ইশারা করে বলল পানি খাবে। আমি গাড়ি সাইডে রেখে একটা দোকানে গেলাম পানির বোতল কিনতে। জুলিও গাড়ি থেকে নেমে দাঁড়ালো আর উনি গাড়ি থেকে নামতেই ওনার সামনে একটা বাইক এসে দাঁড়ালো। বাইকে বসে ব্যক্তিটি বলল, কিরে, বিয়ের আসর থেকে পালিয়ে নতুন বিয়ে করে দেখছি বেশ ভালোই আছিস। জুলি চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনেই যাচ্ছে। আমি পানির বোতল নিয়ে এসে গাড়ির কাছে আসতেই দেখলাম ওই ব্যক্তিটা জুলিকে কী সব বলতেছে। আমি জুলির পাশে গিয়ে দাঁড়াতেই আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, আমার হবু বউয়ের নতুন জামাই, খুব ভালোই তো আনন্দে আছিস। এখন ভালোই ভালোই আমার হবু বউকে আমার হাতে দিয়ে দে। আমি জুলির দিকে তাকালে ইশারায় বলল যে ওনার সাথে ওর বিয়ের কথা ছিল, যেই বিয়ের আসর থেকে পালিয়েছিল। আমি লোকটার উদ্দেশ্য করে বললাম, দেখুন ও আপনাকে বিয়ে করতে চায় না, জোর করে বিয়ে করে কি সুখী হতে পারবেন? এই বেটা, আমি সুখী হব কিনা সেটা তোর দেখতে হবে না, ওকে আমি নিয়ে যাচ্ছি। উনি বাইক থেকে নেমে এসে জুলির ডান হাত ধরে টেনে বাইকের দিকে নিয়ে যেতে লাগলো। আমি ওনার পথ আটকে মারলাম এক ঘুষি। উনি হালকা বসে পড়ায় ঘুষিটা পাশে টাকা ল্যাম্পপোস্টে গিয়ে লাগলো। তখন আমি ওনার শার্টের কলার ধরে জুলির হাত থেকে ওনার হাত ছাড়িয়ে আবার দিলাম এক ঘুষি। ঘুষি খেয়ে বেচারার নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। তখন উনি নিজের হাত দিয়ে নাক চেপে ধরে বসে পড়লো। একটু পর উঠে দাঁড়িয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। তখন পাশে তাকাতে দেখি একটা কাঠের টুকরো পড়ে আছে, ওটা হাতে নিলাম। আমার কাছে আসতেই ওর পায়ের মধ্যে দিলাম কয়েকটা বাড়ি খেয়ে রাস্তার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। একটু পর কোনোরকমভাবে উঠে দাঁড়িয়ে বাইকের দিকে এগিয়ে গিয়ে বাইকে উঠে চলে যাবে, কিন্তু যাবার আগে বলে গেল, তোদেরকে আমি দেখে নিব। এই বলে বাইক স্টার্ট করে চলে গেল। আর এদিকে আমি মারামারি করতে গিয়ে খেয়ালই করিনি যে আমার হাত কেটে গেছে, কিন্তু কিভাবে কাটলো আমি নিজেও জানি না। তারপর হঠাৎ মনে পড়লো ওই লোকটাকে ঘুষি দিতে গিয়ে উনি সরে যাওয়াতে ঘুষিটা পাশে থাকা ল্যাম্পপোস্টে গিয়ে লেগেছিল। অনেক ব্যথাও করছে, কিন্তু জুলি একটু পর ওনার ব্যাগ থেকে টিস্যু বের করে ক্ষত জায়গাটা বারবার মুছে দিচ্ছে। আমিও সেই দিকে খেয়াল না করে ওনাকে বললাম, এইটুকু কেটে যাওয়াতে আমার কিছুই হবে না, আপনি গাড়িতে গিয়ে বসুন। কিন্তু উনি আমার কথা না শুনেই এখন আমার হাতে টিস্যু নিয়ে জায়গাটা চেপে ধরে আছে। ভালোই ব্লিডিং হচ্ছে ওখান থেকে। জুলি চলুন, এবার আমার অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। এরপর উনি আমার রাগী কণ্ঠ শুনে মুখ কালো করে গাড়িতে এসে বসলো। এই হলো মেয়েদের সমস্যা, কিছু বললে রাগ আর রাগ। এরপর আমি আর কিছু না ভেবে গাড়ি চালাতে থাকলাম।
একটু পর বাসার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু এই 30 মিনিট একবারও কথা বলেনি। মুখ কালো করে জানালার দিকে তাকিয়েছিল। শুধু যাওয়ার আগে উনি আমাকে ইশারায় বলল, একবার উপরে আসুন। আমি প্রথমে না করে দিয়েছিলাম, কিন্তু উনি জিজ্ঞাসানোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জুলির মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকা আমাকে বারবার ওর দিকে আকৃষ্ট করছে। বারবার মনে হয় উনি কিছু একটা বলতে চায় আমাকে। এবার আমি আর না করতে পারলাম না, কারণ সেই সময় একবার একটু রেগে কথা বলেছি মুখ কালো করে। তাই বাধ্য হয়ে ওনার সাথে উপরে আসলাম। এসে দেখি রুমের দরজা খোলা। যাক, বাঁচলাম। আর আম্মু হয়তো ছাদে গেছে। আমাকে এই অবস্থায় দেখলে অনেক তালবাহানা শুরু করে দিত। ক্লাস 6-এ থাকতে একটা সামান্য আপেল কাটতে গিয়ে একটু হাত কেটে গিয়েছিল বলে সে কি কান্নাকাটি। এরপর উনি আমার হাত ধরে রুমে নিয়ে গিয়ে ড্রয়ার থেকে স্যাভলন বের করে ভালোভাবে ব্যান্ডেজ করে দিল। এরপর আমি উঠে যেতে লাগবো, ঠিক তখন আমাকে ধাক্কা দিয়ে বসতে বলল আর ইশারায় বলতে থাকলো, খুব রাগ হয় না আপনার? সামান্য কেটে গেছে বলে এত অবহেলা করছেন কেন? এরপর হাত দিয়ে ইশারায় আমাকে বসতে বলে উনি রুম থেকে পালিয়ে গেল। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। জুলিও কি আমাকে মনে মনে ভালোবাসে? না না, এটা আমার ভুল ধারণা। উনি তো আমাকে শুধু একজন ভালো বন্ধু ভাবে, কিন্তু ওনার চোখের ভাষা তো আমাকে বারবার ইঙ্গিত করছে যে জুলি আমাকে ভালোবাসে। এইসব ভাবতে ভাবতেই দেখি জুলি আমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসলো। এবার আমাকে ইশারা দিয়ে বোঝালো এতটুকু খেয়ে তারপর অফিসে যাবেন। আচ্ছা, আপনি আবার এর মধ্যে এগুলো করতে গেলেন কেন? আমি তো বললাম আমি ঠিক আছি। আপনি খালি খালি আমার জন্য কষ্ট করে হাতে ড্রেসিং করে দিলেন। এক জায়গা থেকে দূরে এসে আবার রান্না করে গিয়ে দুধ গরম করলেন। শুধু শুধু কষ্ট করছেন কেন? এবার আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাত দিয়ে আমাকে থামতে বলল, আর ঘড়ির দিকে ইশারা করে বলল, দেখুন কয়টা বাজে। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে বাসা থেকে বের হলাম। আসার সময় দেখি চলি বেলকনিতে দাঁড়িয়ে আছে। তারপর আমাকে ইশারা করে বলল বাই। আমি ওনার দিকে তাকে ছোট্ট একটা হাসি দিয়ে অফিসে চলে আসলাম। কিন্তু অফিসে এসে ওই ব্যক্তির লাস্ট কথাটুকু বারবার মনে পড়ছে, তোদের দেখে নেব না। একবার যখন জুলির খোঁজ পেয়ে গেছে, ওনাকে একা কিছুতেই ছাড়া যাবে না। আমি জুলিকে কিছুতে হারাতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনাকে আমার মনের কথা জানাবো। আর এদিকে এই ব্যক্তিটা মার্কে দ্রুত বাইক চালিয়ে জুলিদের বাসার সামনে এসে ওনার চাচার নাম ধরে ডাকছে, ও রহিমা সাহেব, আপনি তাড়াতাড়ি বাসা থেকে বের হন। জুলি চাচা বাসায় এসে টিভি দেখছিল। চিল্লাচিল্লির আওয়াজে একটু পর উনি বাইরে বের হলো। কি ব্যাপার ভাই, আপনি এরকম চিল্লাপাল্লা করছেন কেন? আর আপনার এই অবস্থা হলো কেমন করে? আরে রাখেন আপনার আলগা পিরিত। আমার কাছ থেকে টাকা নিয়ে নিজের ভাইজিকে অন্য একটা ভালো জায়গায় বিয়ে দিতে তো খুব শান্তিতেই আছেন আপনারা। ভাই আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর জুলি তো বিয়ের রাতে পালিয়েছে, আমরা বিয়ে দেব কেন? থাক, আমি আর কোনো কিছু শুনতে চাই না। তোর ওই ভাইজি একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আর তুই আমার কাছ থেকে টাকা নিয়ে ফুটানি মারছিস। তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই আমার টাকা দিবি, না হলে তোর ভাইজিকে দিবি। না হলে আমি কতটা খারাপ হতে পারি তোকে বুঝিয়ে দিব। এই বলে ওই ব্যক্তি বাসা থেকে বেরিয়ে গেল। জুলি চাচার মাথা গরম হয়ে গেছে। ওনাকে অনেক খারাপ বাসায় গালি খেতেই হয়েছে শুধু জুলির জন্য। এরপর উনি রুমে এসে জামা প্যান্ট পরে জুলিকে খুঁজতে বের হলো। যেই জায়গায় আমাদের লাস্ট দেখেছিল ওখানে গিয়ে অনেক লোককে জুলির ছবি দেখে জিজ্ঞাসা করেছিল, কিন্তু কেউ জুলির কোনো পরিচয় দিতে পারলো না। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আসলেন রহিম সাহেব। দেখো, আমার মনে হয় বিয়ের রাতে জুলি আমাদের এখান থেকে পালিয়ে ওর নানুর বাড়ি গিয়ে উঠেছে। তারপর ওর নানুরা কোনো ভালো ছেলে দেখে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আরে আবল তাবল কি বলছো তুমি? ও ওখানকার কিছুই চেনে না, নানা বাড়ি যাবে কিভাবে? আর ওর নানার বাড়ির লোকেরা এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানাতো ও অন্য কোথাও আছে। তাহলে মেয়েটা ওই দিন রাতে কোথায় গেল? আর উনি তো বললেন ওকে একটা ছেলের সাথে দেখেছে। তাহলে ওই ছেলেটি বা কে? আরে অ্যাডমিশন কোচিং করতো না, ওখান থেকে হয়তো কোনো ছেলের সাথে প্রেমে জড়িয়ে গেছে। কাল একবার আমি ভার্সিটি গিয়ে খোঁজ নিব ও আসে কি না। না আসলে তখন ওর নানু বাড়ি যাব, গিয়ে আসল কাহিনী বের করব। হাতে তো এখনও 6 দিন সময় আছে, এর মধ্যে কিছু একটা করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি। ও যখন চলে গেছে তাহলে ওর জন্য এত করে কি হবে? যে যেখানে থাকুক, আমাদের আমাদের এর মধ্যে যাওয়ার কি ঠিক হবে? এর থেকে ভালো তুমি ওই ব্যক্তির টাকা ফেরত দিয়ে দাও। এই একদম চুপ, তুমি কি পাগল হয়ে গেছো? 10 লক্ষ টাকা দিয়ে আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি, এখন টাকা কিভাবে দিব? যেভাবে হোক জুলিকে আমি ফিরিয়ে আনবো। আর পরের মেয়ের জন্য এত দরদ দেখিয়ে লাভ নেই। এই কাজগুলো ঠিক হচ্ছে না। ও আমাদের মেয়ের বয়সী,
তুমি আর একবার ভেবে দেখো। এর থেকে ওর ঠিকানা জোগাড় করে ওদের মেনে নিই আমরা। দেখো, আমাকে জ্ঞান দিতে আসবে না। এমন ভাব করছো যেন ও আমাদের মেয়ে। আমি আর এখন একটা কথাও ওর সম্পর্কে শুনতে চাই না। আমাকে খেতে দাও, আমার কাজ আছে। এরপর চাচি আর কিছু না বলে ওনার স্বামীকে খেতে দিল। রাত 8টা বাজে। অফিস সবে মাত্র শেষ হলো। আমি একটু পর গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম। প্রতিদিনের মতো আজও জ্যামে আটকে গেলাম। 10 মিনিট পর আবার ড্রাইভ করা শুরু করলাম। গেটের সামনে এসে হঠাৎ গাড়ির জানালা দিয়ে চোখ বেলকনি দিকে গেল। দেখি জুলি বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র দৌড়ে নিচে চলে এলো। হয়তো দরজা খুলতে যাচ্ছে। আমি একটু ওপর সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। যা ভাবছি ঠিক তাই। উনি আমার জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমার দিকে একটু এসে আবার দৌড় দিল। কি হলো যে ওনার বুঝতে পারছি না। আজকে সকালে এত কিছু হলো, ওরা তো টেনশনে থাকার কথা, কিন্তু জুলিকে দেখে মনে হচ্ছে অনেক হাসি খুশি। আমি আর কিছু না ভেবেই রুমের দরজা আটকে আমার রুমে আসতে যাব, ঠিক তখনই আম্মু চিল্লানি দিয়ে বলল, এই তোর হাতে কি হয়েছে রে? ব্যান্ডেজ করে কেন? কি রে, কি হলো বল? আম্মু আসলে অফিসে যাওয়ার আগে গেটের সাথে একটু খোঁচা লেগেছে, সামান্য কেটে গেছে, এই আর কি। আমার আর কিছু হবে না, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। এই মিথ্যা কথা বলছিস কেন? সামান্য কাটলে কি হাতে কেউ ব্যান্ডেজ করে? আর দেখে মনে হচ্ছে তো অনেকটাই কাটছে। সত্যি করে বল তো কিভাবে কাটছে? আম্মু, আমি কি দুধের শিশু যে তুমি এত চিন্তা করছো? আমি সত্যি বলছি, হাতে একটু খোঁচা খেয়েছি, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। এরপর আবার আম্মু কিছু বলতে চাচ্ছিল, তার আগে আমি রুমে চলে আসলাম। এসে ড্রেস চেঞ্জ করে বাথরুমে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষে টাওয়াল নিয়ে মাথা হালকা মুছে টাওয়ালটা খাটের পাশে রাখা টেবিলে রেখে বসে আছি। একটু পর জুলি রুমে আসলো। আমার চুল ভেজা দেখে উনি টাওয়াল দিয়ে আমার মাথা মুছিয়ে দিতে লাগলো। আমি প্রথমে না করি, কিন্তু ওনার জেদের সাথে না পেরে উঠেই তাই বাধ্য হয়ে জলির কথা শুনতে হলো। আমি ওনাকে ডাক দেবো, তারা কি উনি রুম থেকে বেরিয়ে গেল। এরপর আমি বসে বসে টিভি দেখতে লাগলাম। 10টা 30-এর দিকে জুলি এসে খাওয়ার জন্য ডাক দিল। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে পায়চারি করছি, কিন্তু 11টা 20 বাজতে যাচ্ছে, জুলি রুমে আসছে না। এবার আমি বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে আছি। একটুবার মোবাইল বের করে দেখি 11টা 40 বাজে। এরপর রুমে গিয়ে ল্যাপটপ অন করে অফিসের কিছু কাজ করছিলাম। এর মধ্যে দেখি উনি আমার জন্য এক মগ কফি এনে পাশের টি টেবিলে রাখলো। আচ্ছা, আপনি তো আজ দেখি আমার জন্য অনেক কিছু করছেন। উনি মাথা নেড়ে উত্তর দিলেন, কি এমন করলাম? না মানে সকালে মারামারি করার পর আমার হাত কাটছে দেখে আমার হাতে ব্যান্ডেজ করে দিলেন। আমার ব্লিডিং হয়েছে অনেক বলে আমার জন্য নিজের হাত পুড়িয়ে গরম দুধ নিয়ে আসলেন। তারপর এখন আমি প্রতিদিন টাইমে কফি খাই বলে আমায় কফিও করে দিলেন। এবার আমাকে হাত দিয়ে 5 মিনিট ওয়েট করতে বলে তারপর খাতায় কি যেন লিখতে লাগলো। লেখা শেষ হলে খাতাটা আবার আমার হাতে দিল। আচ্ছা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি আমার জন্য এই অসভ্য ব্যক্তির সামনে মারপিট করলেন। এই কাজগুলো করলে কি হয়েছে? সারাদিন তো আমি বাসায় থাকি, এরকম করলে আর কিন্তু আপনার কোনো কাজ করে দিব না। আরে আপনি কি আমার উপর রাগ করছেন? উনি মাথা নেড়ে না উত্তর দিল। আসলে আমি এমনি শুনছি, প্লিজ মাইন্ড করবেন না। জুলি আবারও মাথা নেড়ে বললে রাগ করেনি, কিন্তু এবার আমি বুঝতে পারলাম ওনার ঘুম আসছে। ঘড়ির দিকে তাকে দেখে 12টা বাজে। জুলি, আপনার তো ঘুম পেয়েছে, আপনি ঘুমিয়ে পড়ুন, কাল সকালে কথা হবে। উনি আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এবার আমি আবার অফিসের কাজে মন দিলাম। একটু পর আমার চোখে ঘুম চলে আসলো। আমি সব কিছু গুছিয়ে কাপটা রান্না করে রেখে রুমে এসে দেখি উনি কাঁপছে ফ্যানের বাতাসে। চাদরটা ওনার শরীর থেকে সরে গেছে। এবার আমি চাদরটা দিয়ে জুলির শরীর ডেকে সোফায় এসে শুয়ে পড়লাম। কিন্তু চোখ বুঝলেই জুলির হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। বারবার মনে হচ্ছে উনি হয়তো আমাকে ভালোবাসে। এসে ভাবতে ভাবতে কখন যে চোখগুলো লেগে গেছে মনে নেই। পরদিন সকালে উঠে দেখি জুলি সাজুগুজু করে রেডি হচ্ছে। এত সকালে সেজেছে কিছু বুঝতে পারছি না। আবার মিটমিট করে হাসছে, কি যে হলো ওনার। কিন্তু জুলিকে ব্ল্যাক কালার ড্রেসে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, আপনি এত সকালে এইভাবে সেজে গুজে আছেন কেন? কোথাও যাবেন কি? উনি মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিল। আচ্ছা, কোথায় যাবেন আপনি? আর আমার তো অফিস আছে, প্রতিদিন আপনাকে নিয়ে এভাবে ঘুরে বেড়ালে আমার চাকরিটা তো চলে যাবে। আরে গাধা, তোর যাওয়া লাগবে না, ও আমার সাথেই যাবে। আজকে ওর ভার্সিটির প্রথম দিন, তাই আমি নিয়ে যাব। আচ্ছা, সাবধানে নিয়ে যাস, আর খেয়াল রাখিস আবার বাসায় আসার সময় সাথে করে নিয়ে আসিস। তুই এমন ভাব করছিস যেন জুলিকে রেখে আমি চলে আসব। যা, ফ্রেশ হয়ে নাস্তা খেতে যা, আম্মু তোকে ডাকছে। এই বলে আপর জুলি চলে গেল। আমি যখন আপুর সাথে কথা বলছিলাম উনি তখন শুধু হাসছিল। এবার আমি উঠে গোসল শেষ করে রেডি হয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম। জুলি আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল। আমার এক সাইডে দাঁড়িয়ে যখন খাবার পরিবেশন করছিল তখন ফ্যানের বাতাস শোনা চুলগুলো থেকে মিষ্টি একটা গন্ধ আসছিল, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। একটু পর আমি উঠে হাত ধুয়ে আবার রুমে ব্যাগ নিতে গেলাম। জুলি আমার পেছন পেছন আসতে থাকলো। আমি ব্যাগ নিয়ে বের হবো, ঠিক তখন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলবেন আপনি? উনি আমার দিকে তাকিয়ে আছে।
আমি আবারও জিজ্ঞেস করলাম, জুলি কিছু বলবেন আপনি? হুম। এবার আমার হাতে 2টা চিরকুট ধরিয়ে দিল আর সাথে একটা টিফিন বক্স। প্রথমটা লেখা ছিল, দুপুরের সময় মতো খেয়ে নেবেন। আর তাছাড়া আজকে আপনার পছন্দের খাবার আমি নিজে রান্না করেছি, কেমন হয়েছে জানি না, কিন্তু আপনি খেয়ে নেবেন। আর আজ পারলে একটু তাড়াতাড়ি আসবেন। আর দ্বিতীয় চিরকুটে লেখা ছিল, আচ্ছা, আমাকে ভার্সিটি অবধি দিয়ে আসলে কি আপনার অফিসে যেতে অনেক দেরি হয়ে যাবে? যদি দেরি না হয় আমাকে দিয়ে আসুন। আপনার সাথে যতটা ফ্রিভাবে কথা বলি আপুর সাথে সেরকম কিছুই বলিনি, তাই বলছিলাম। হো এই ব্যাপার, আপনি এত টেনশন করছেন কেন? আপনাকে আমি প্রতিদিন দিয়ে আসবো, আবার প্রতিদিন আসার সময় নিয়েও আসবো। আর আপু অনেক ফ্রেন্ডলি, আপু আমাদের ব্যাপারে সব জানে, শত চিন্তা করার কিছু নাই। আপনি আপুকে নিয়ে নিচে আসেন, আমি আপনাদের জন্য নিচে ওয়েট করছি। এবার আমি নিচে চলে আসলাম। নিচে এসে আপুদের জন্য ওয়েট করতে থাকলাম, কিন্তু 10 মিনিট হতে যাচ্ছে, এখন ওনাদের খোঁজ নেই। একটু পরে আমি উপরের দিকে উঠতে যাব, ঠিক তখনই দিকে জুলি সিঁড়ি বেয়ে নিচে নামছে। তাই আবারও গাড়িতে এসে বসলাম। একটু পর আপু আর জুলি আসলো। আপু অনেক ফাজিল, জুলিকে জোর করে সামনে বসালো আমার পাশে সিটে। এবার আমি আর কিছু না বলে গাড়ি চালানো শুরু করলাম। গাড়ি চালানোর সময় বারবার আমি জুলির দিকে তাকাচ্ছি, উনি জানালার দিকে তাকিয়ে আছে। আপু আছে দেখে হয়তো আমার দিকে তাকাচ্ছে না। যাই হোক, একটু পর ভার্সিটির সামনে এসে দাঁড়ালাম। যাওয়ার আগে কালকের সব কথা আপুকে বলি আর জুলিকে বিদায় জানিয়ে আমি আমার অফিসে চলে আসলাম। আজকে অবশেষে আমি ফ্রি মাইন্ডে আমার সব কাজ করছিলাম, আর খচ্চর বসটা অফিসে নাই। যাক, বাঁচা গেছে। অনেকদিন হলো এতক্ষণ আমাকে জিভে খেয়ে ফেলতো। একটু পর আমার কেবিনে আমার ফ্রেন্ড ইমামুল আসলো। আর ইমামুল, কি খবর তোর? তোকে তো দেখাই জানি দানি, কই ছিল এতদিন? আরে আর বলিস না, বাইরের বিয়ে খেতে যেয়ে জ্বর হয়েছিল, তাই এই কদিন অফিস অফ দিছিলাম। তোর কি খবর? আমার খবর সবসময় ভালো থাকে, তাই এখনো ভালো। ভালো তো থাকবেই, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে তোমার, ভালো থাকাটাই তো স্বাভাবিক। মানে কি বলছিস তুই? বন্ধু, আজ অফিসে আসার পথে দেখলাম তোর সাথে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে ছিল, তোর আপুও ছিল। কে ওই মেয়েটা দোস্ত, তোর গার্লফ্রেন্ড? ইমামুলের কথা শুনে আমার কিছুটা মেজাজ খারাপ হয়ে গেল। এই কুকুর তাহলে দেখে বললো আমাদের, না একে কিছু বলা যাবে না। ভার্সিটি লাইফে আমি একটা মেয়েকে লাইক করতাম, কিন্তু যখন এই মেয়েটার কথা বলেছি তখন ও আমার আগে গিয়ে প্রপোজ করে দিয়েছিল মেয়েটাকে। না, এই লুচ্চাকে জলির ব্যাপারে কিছুই বলা যাবে না। একটু পর ওর কথা শুনে আবার বাস্তবে ফেললাম। কি রে, কি এত ভাবছিস তুই? বল, মেয়েটিকে? তুই ঠিকই ধরেছিস, ওইটা তোর ভাবি। মানে কি, আর কবেই বা হলো তোদের বিয়ে? মানে খুবই সহজ, আমার বিয়ে করা বউ, আর হঠাৎ করে 1 মাস আগে ওর সাথে আমার বিয়েটা হয়ে গেল, তাই দাওয়াতটা কাউকে দিতে পারিনি। আমার কথাটা শুনে ওর মুখটা কালো হয়ে গেল, কথাই বলছে না। আমি আবার বললাম, কেন রে, তুই কি ভাবছিলি? না তেমন কিছুই না, ভাবলাম তোর কোনো কাজিন হবে হয়তো। কি রে বল, বাবির নাম কি, কোথায় থাকে, কিসে পড়ে? তোরা তো টেনশন করা লাগবে না, এই যে ফাইলটি দেখতেছিস না, আজকের মধ্যে কমপ্লিট করে আমার কাছে দেবে। দোস্ত, আমার অনেক জ্বর, এখন না, কালকে ফাইলটা ব্যাক দিয়ে দিব। এখন আমি তোদের বিয়ের কথা শুনবো, কিভাবে হলো, কবে হলো? না দোস্ত, আমার কাজ আছে, পরে বলবো, তুই আগে এটা কমপ্লিট করে নিয়ে আয়। দোস্ত, আমার সাথে এমন করছিস কেন? প্লিজ বল না দোস্ত। আচ্ছা, স্যারকে ফোন দিতে হবে তাহলে। এ না, আমি যাচ্ছি, ফোন দিস না। এই বলে ইমামুল চলে গেল। এবার আমি মোবাইল বের করে জুলের একটা ছবি বের করে দেখছিলাম, আর ওনার কথা ভাবছিলাম। রকিং চেয়ারে বসে যখন চোখ বুঝছি, মনে হচ্ছে জুলে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনার হাসি মাখা মুখটা বারবার ভেসে উঠছে। অবশেষে বাসার দিকে রওনা দিলাম। আসার পথে ওই দিনই সেই ছেলেটির সাথে আজকে আবার দেখা হলো। গাড়িটি একটু সাইড করে রেখে ছেলেটার কাছে গেলাম। আজকে ছেলেটা রজনীগন্ধা মালা নিয়ে আসছে। এবার আমি জুলির জন্য অন্য একটা রজনীগন্ধা মালা নিলাম। এরপর ছেলেটির কাছে গিয়ে ওর পরিচয় জানতে চাইলাম। পাশে একটা চায়ের দোকানে বসে ওর নাম বাসা সব কিছু জানতে চাইলাম। একটু ছেলেটি আমাকে সব জানালো। ছেলেটির নাম রফিক উদ্দিন। ওর মা নেই, অনেক ছোটকালে ওর আম্মু মারা গেছে, এবং বাবার কাছেও মানুষ। ও ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, তোমার বাবা থাকতে তুমি তোমার পড়ালেখা বাদ দিয়ে এইভাবে ফুল বিক্রি করো কেন? ভাইয়া, আমার আব্বু একটা কারখানায় কাজ করে। আব্বু আমাকে কিছু করতে দেয় না, কিন্তু আব্বু 10 দিনের মতো অসুস্থ, কাজে দিতে পারে না, তাই এই 10 দিন পেটের দায়ে এই কাজ করছি। তবে আব্বু এখন একটু সুস্থ হয়েছে, কাল থেকে কাজে যাবে, তো এখন কাজে গেলে হয়তো আপনার সাথে আর দেখা হবে না। ছেলেটার কথা শুনে এক মায়া হলো। আমি ওকে 500 টাকা হাতে দিয়ে আর ওর জন্য কিছু খাবার কিনে দিয়ে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই ছেলেটি হাত ধরে বলল, ভাইয়া, আপনি অনেক ভালো। আমার সারাদিন ফুল বিক্রি করে যে টাকা হয়, সে টাকা আপনি একবারে দিলেন। এই গোলাপ ফুলটি বাবিকে দিয়েন, নিজের হাতে বাবির চুলে খোপা করে ফুলটি কেটে দিয়েন, সুন্দর দেখাবে। পিসিটার কথা শুনে অনেক ভালো লাগলো। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে গাড়িতে উঠলাম। যাওয়ার আগে ওকে বললাম,
ভালো থাকিস আর মন দিয়ে লেখাপড়া করবি। নিয়তি চাইলে হয়তো আবারও দেখা হবে তোর সাথে। এবার ওকে বিদায় দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা 7টার দিকে বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে এসে দেখি জুলি রুমে নেই। একটু পর ড্রয়িং রুমে এসে দেখি আম্মু সোফা বসে টিভি দেখছে, জুলি হয়তো রান্না করে আছে। তো একবার গিয়ে দেখে আসি, কিন্তু কি ব্যাপার এখানে নেই, কোথায় গেল উনি? আচ্ছা একবার আম্মুকে জিজ্ঞাসা করি, আম্মু জুলি কোথায়? দেখছি না যে, কোথাও গেছে নাকি? কি হলো আম্মু বলো। কেন রুমে নেই জুলি? কই আমি তো দেখলাম না। আরে রুমে আছে, ভালো করে দেখ, না হলে বাথরুমে গেছে হতো। এরপর আম্মু আর আমার কোনো কথার উত্তর না দিয়ে আবার ওই সিরিয়ালে মন দিল। আমি কিছু না বলেই রুমে চলে আসলাম, কিন্তু দরজা লক করা না। তাহলে উনি বেলকনিতে দাঁড়িয়ে আছে। বেলকনি গিয়ে দেখি তো আমি যা মনে মনে ভাবছি ঠিক তাই, উনি বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি ওনার কাছে গিয়ে ওনার চোখে জল দেখলাম, চোখ দুটো কান্না করতে করতে ফুলে গেছে একদম। এরপর আমি ওনার হাত ধরে রুমে নিয়ে আসলাম। এখনও কেঁদেই চলেছে। আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। আচ্ছা আপনি যদি না বলেন তাহলে আমি বুঝবো কীভাবে? হ্যাঁ কি হলো বলুন। এরপর উনি খাতা নিয়ে লিখতে বসলেন। 5 মিনিট পর আমার হাতে খাতাটা দিল। দেখুন, আমি কাল থেকে আর ভার্সিটিতে যাব না। আজ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, এমনকি স্যারও হাসাহাসি করছে আমাকে নিয়ে। এরপর আমি ওনার মুখে হাত দিয়ে চোখের জলগুলো মুছে দিলাম। দেখুন, সমালোচনা করা মানুষ তো অভাব নেই। আপনি যেভাবেই চলুন না কেন, সমাজ আপনাকে সমালোচনা করবেই। তাই মানুষ যেভাবেই সমালোচনা করুক না কেন, আপনি আপনার মতোই থাকুন। এই দেখুন এখনও কেঁদেই চলেছে, প্লিজ চুপ করুন। আপনি যদি এইভাবে কাঁদতেই থাকেন তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। একটু পর উনি কান্না বন্ধ করলো। এরপর আমি ওনাকে ড্রেসিং টেবিলের সামনে এনে একটা টুলে বসে ব্যাগ থেকে ওই ছেলেটির কাছ থেকে যে ফুলগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে ছেলেটির কথা মতো খোপা করে তার মধ্যে একটা গোলাপ ফুল গেঁথে দিলাম। সত্যি জুলিকে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি এখনও কেঁদেই চলছেন? ও বুঝতে পারছি, আপনার তো এগুলো পছন্দ হয়নি। ঠিক আছে, আপনি কেঁদেই যান, যে বোঝে না তাকে বুঝে কী লাভ। এই বলে আমি চলে যাচ্ছিলাম, ঠিক তখনই উনি আমার হাত টেনে ধরলো। তারপর ইশারায় বলল, আপনার তো দেখি খুব রাগ। আমি কি বলছি যে আমার পছন্দ হয়নি? আর অনেক পছন্দ হয়েছে আমার। থাক আর পাম দেওয়া লাগবে না। আমি জানি আপনার পছন্দ হয়নি। আমাকে হ্যাপি করার জন্য আপনি বলছেন, আমি জানি। না, আমি মন থেকেই বলছি। আচ্ছা সত্যি যদি আপনি মন থেকে কথাটা বলে থাকেন তাহলে আপনি আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসুন তো। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি নিয়ে আসছি। এই বলে জুলি রুম থেকে বেরিয়ে গেল। এদিকে যাওয়ার পরই আম্মু জুলিকে দেখে ওকে ডাকলো। কি ব্যাপার আমরে, আজ এত খুশি লাগছে তোকে? ভার্সিটি থেকে এসেও তো তোকে মুখ গোমরা করে বসেছিলি। সুমন আসার পর কি আমার জাদু ছড়িয়ে দিল, আর মাথায় তো খোপা করছিস। এই ফুল কে দিল? সুমন? আপনি কফি খাবেন আম্মু? আচ্ছা বানিয়ে আন তাহলে, আর আমারটা একটু কম চিনি দিবি। একটু পর আম্মু আমার রুমে এসে বলল, সুমন, জুলির কি হয়েছিল রে তখন? আরে আম্মু তেমন কিছুই না, একটু মন খারাপ করে বসেছিল তখন। কেন, কিসের জন্য মন খারাপ? ভার্সিটির প্রথম দিন, অচেনা জায়গা, কেউ নেই, আর হয়তো ফ্যামিলির জন্য মন খারাপ লাগছে তাই আর কি। তো তুই ওদের ফ্যামিলির সাথে আমাদের কথা বলেই দিচ্ছিস না কেন? তোদের বিয়ে তো সেই রকম কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। ভাবছি এবার তুই ফ্যামিলির মধ্যে নিয়ে অনেক বড় একটা আয়োজন করব। না আম্মু, এখন না, আর কয়দিন যাক, তারপর আলাপ করে দেবো তোমাদের। এরপর আম্মু আর কিছু বললো না। আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। একটু পর জুলি আমার সামনে কফির মগটা রাখলো, ইশারায় বলল, এবার বিশ্বাস হয়েছে তো আপনার যে আমি আপনার উপর রাগ করিনি? হয়েছে। আচ্ছা আপনার ফ্যামিলির মানে মামি বা চাচা চাচি বা আপনার কাজিনদের জন্য মন খারাপ বা কষ্ট হয় কি? না। আমি পরিষ্কার দেখতে পেলাম ওনার চোখের কোণে হালকা পানি। আমি জিজ্ঞাসা করলো, উনি আবার আমার থেকে লুকিয়ে ফেললো। জুলি আপনি যদি আবার কাঁদেন আমি কিন্তু কফিটা এক টান দিয়ে জানলা দিয়ে ফেলে দেবো। কি যে বলেন আপনি, আমি কান্না করব কেন? বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। হয়তো উনি ফ্যামিলির জন্য কষ্ট পাচ্ছে। আচ্ছা কাল তো শুক্রবার, কাল কোথাও ঘুরতে যাবেন? উনি মাথা নেড়ে আবার না উত্তর দিল। আচ্ছা যদি কাল ত্রিশালে যাই আপনার মামা বাড়ি? কথাটা শোনা মাত্রই জুলির চোখে মুখে কি আনন্দ বলে বোঝাতে পারবো না। আনন্দে আত্মরা ওই ইশারায় বলল, সত্যি নিয়ে যাবেন আপনি? সত্যি নিয়ে যাব, কিন্তু একটা প্রবলেম। আমি আপনার সাথে কি পরিচয় যাব? এখন যে পরিচয় আছে ওইখানেও সেই পরিচয়েই যাবেন। কিন্তু আপনার ফ্যামিলি থেকে প্রবলেম হয় না তো? না, আমার মামি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে তাই হবে, কিন্তু আমার কাছে শুনলাম আপনি নাকি দুপুরে খাননি। আপনিও তো খাননি। আচ্ছা 9টা বাজে, খাবার বারণ আমি আসছি। রাতের খাবার খেয়ে আমি সবাই বসে টিভি দেখছি। একটু পর উনি আমার পাশে এসে বসলেন। ওনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে আমার নাকে। ইচ্ছা করছে জুলিকে নিয়ে হারিয়ে যাই কোন এক অচেনা শহরে, যেখানে কেউ নেই, আপনজন শুধু আমি আর জুলি। রাতের বেলা জুলির হাত ধরে সমুদ্রের পাড় ধরে হেঁটে বেড়াবো। এসে ভাবতেছিলাম
তখন হাতে কে যেন একটা চিমটি দিল। আমি সাথে সাথে চিল্লানি দিলাম। আমার চিল্লানি শুনে পাশের রুম থেকে আম্মু এসে বলল, কি হয়েছে তোর? এইভাবে চিল্লাচ্ছিস কেন? না তেমন কিছুই না, আসলে মশা কামড় দিছে তো তাই আর কি। তোরই শুধু মশা কামড়ায়, পাশে যে জুলি আছে ওরই তো মশা কামড়াচ্ছে না, শুধু ফাজলামি করা। যা থুস দাদা, রাত 12টা বেজে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি যাও, আমরা একটু গল্প করব। একটু পর আম্মু চলে গেল। আমি সাথে সাথে জুলির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছি। উনি শুধু মিটিমিটি করে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি ওনার দিকে এভাবে তাকিয়েছি দেখে উনি ইশারায় বলল, কি ব্যাপার, এভাবে আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? তাকিয়ে ছাড়া আর কি করবো? হ্যাঁ, তার আগে আপনি বলুন, আমাকে চিমটি কেন মারলেন? আপনার জন্য আম্মু আমাকে বকা দিল। এরপর উনি আবার খাতায় লিখতে শুরু করলো। লেখা শেষ করে খাতাটা আমার হাতে দিল। সরি, কিছু মনে করবেন না। আপনি আমার দিকে একভাবে তাকিয়ে আছেন তাই আমি একটু ফাজলামি করে চিমটি দিচ্ছি। আপনার কি খুব বেশি লাগছে কি? আসলে আমি বুঝতে পারিনি যে আপনার এতটা লেগে যাবে। আরে না, আমার বেশি লাগেনি তো, হঠাৎ করে চিমটি দিয়েছেন বলে একটু ভয় পেয়ে গেছি। কেন? না, ভাবলাম কোনো বোকামাকড় দিছে তাই। আচ্ছা জুলি, 12:30 বাজতে যাচ্ছে, রুমে চলুন, না হলে আব্বু আম্মু রাগ করবে। চলুন। আর এদিকে সারাদিন ধরে জুলিকে খুঁজে না পেয়ে রাত 2টার দিকে এক পর্যায়ে হতাশ চেহারা নিয়ে পাশে আসলেন রহিম সাহেব। ওনাকে এভাবে হতাশ দেখে জুলি চাচি প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমার মুখ এরকম দেখাচ্ছে কেন? জুলির কি কোনো খোঁজ পাওয়া যায়নি? কি হলো, কিছু বলছো না কেন? না, ওদের কোনো খোঁজ পেলাম না। কোথাও থাকে তাও জানি না। তোমার কথা হয়তো ঠিক, ও পালিয়ে ওর নানু বাড়ি গেছে, আর ওখান থেকে ওকে বিয়ে দিয়ে দিছে মনে হয়। বুঝলাম। এখন কি করবা বলো? সামান্য কিছু টাকার জন্য কি এগুলো করা ঠিক হবে? এর থেকে ভালো হবে ওই ব্যক্তির টাকা সব দিয়ে দাও। দেখো, তোমাকে আমি আগে বলছি, এখনো বলছি, এসব কথা আমার সামনে বলবা না। এত দরদ দেখাবো কেন ওর জন্য? ও কি আমাদের নিজের মেয়ে নাকি যে দরদ দেখাবো? তোমার ব্যবসা করা লাগবে না, ওনার টাকা দিয়ে দাও। তাহলে এখন কি করতে চাচ্ছ তুমি? ওই লোক তোমাকে 7 দিন সময় দিয়েছে, আজ 3 দিন পার হতে যাচ্ছে। পরবর্তীতে টাকা বা জুলি দুটার একটাও যদি না দিতে পারো, তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। কি হবে? কিছুই হবে না। এখন 3 দিন আছে, এর মধ্যে কিছু একটা করব। আমি কাল ওর নানুর বাড়ি যাব, তারপর ওই ছেলের ঠিকানা জোগাড় করে ওদের বাড়ি গিয়ে জুলিকে জোর করে নিয়ে আসব। ওদের যদি বিয়ে দিয়ে দেয় তাহলে তো তোমার কিচ্ছু করার নেই, তখন কি হবে? বিয়ে ওর নানুর বাড়ির লোকেরা আমাকে না জানিয়ে দিছে, দরকার হলে আমি ওদের নামে কেস করব। ওরা যদি বলে তুমিও ওদের না জানিয়ে জুলিকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছো, তখন কি করবে? তোমার মাথায় কি ভালো কথা আসে না? দরকার হলে ওই ছেলেকে আমি খুন করে জুলিকে নিয়ে আসব। তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য কয়টা টাকার জন্য তুমি সারা দিন এভাবে দৌড়াদৌড়ি করছো? আর একটা কথা বললে কপালে দুঃখ আছে। যা, এখন আমারে খেতে দে, যা আমার সামনে থেকে সর, আর কাল সকাল আমাকে তাড়াতাড়ি ডেকে দিবি। এরপর জুলির চাচি আর কোনো কথা না বলে খাবার বেড়ে দিয়ে রুমে চলে আসলো। পরের দিন সকাল উঠে দেখি জুলি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু পিঠের দিকে ব্লাউজের লাস্ট বোতামটা লাগাতে পারছে না। আমি একটু পর উঠে লাস্ট বোতামটা লাগিয়ে দিলাম। আমার হাতের স্পর্শে পেয়ে উনি চমকে উঠে তাড়াতাড়ি আমার দিকে তাকালো। আসলে এই কাজটা করা আমার ঠিক হলো না, কিন্তু আপনি লাগাতে পারছিলেন না বলে আমি হেল্প করলাম, প্লিজ কিছু মনে করবেন না। জুলি নিশ্চুপ। আপনার এই নীরবতা কিন্তু বলে দিচ্ছে যে আপনি আমার উপর রাগ করেছেন। এরপর উনি আর আমার কথার কোনো উত্তর না দিয়ে চেয়ার টেনে টেবিলে বসে কি যেন লিখতে থাকলো। লেখা শেষ করে খাতাটা আমার হাতে দিল। আচ্ছা, আপনি এত বকবক করেন কেন? আমি কি বলছিলাম যে রাগ করছি? 10টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হন, আমি আপনার জন্য নাস্তা বানাতে গেলাম। কি ব্যাপার, আপনি দেখি খুব এক্সাইটেড যাওয়ার জন্য? তা তো হবই, আপনি তাড়াতাড়ি গোসল করতে চান। এবার আমাকে ধাক্কা দিতে দিতে বাথরুমে পাঠালো। তারপর শাওয়ার শেষ করে সকালে নাস্তা করে আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে ওঠার পর দুজনের মধ্যে নীরবতা কাজ করছে। আমি গাড়ি ড্রাইভ করছি আর জুলিও বাইরের দিকে তাকিয়ে আছে। আমি মাঝে মাঝে ওনার দিকে তাকাচ্ছি, খুব ভাব ওনার। আমি বারবার সেদে কথা বলি আর উনি সবসময় চুপ করে বসে থাকবে, কিন্তু জুলিকে ব্লু কালারের শাড়ি আর ব্ল্যাক কালারের ম্যাচিং করা ব্লাউজ অসম্ভব সুন্দর লাগছে। আর এদিকে জুলি মনে মনে ভাবছে, কি হলো ওনার? অন্যদিন তো
সব সময় কথা বলে। আজ কি হলো ওনার? সকালের কথায় কি কষ্ট পেয়েছে নাকি? কিন্তু আমি তো তেমন কিছুই ওনাকে বলিনি। অন্যদিন 3 পিস বললে সুন্দর না দেখালেও আপনাকে অনেক সুন্দর লাগছে। আর আজ এত কষ্ট করে শাড়ি পরে বসে আছি, কিছুই বলছে না। ইডিয়েট একটা। এই না, হাতারামটা মনে হয় ভাবছে আমি এখনো ওনার উপর রাগ করে আছি। না, আমাকে আগে কথা বলতে হবে। এদিকে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। একটু পর উনি আমার হাতে চিমটি দিল। আমি জলির দিকে তাকালে উনি ইশারায় বলল, আমাকে কেমন দেখাচ্ছে? আমি গাড়িটি একটু সাইড করে দাঁড়িয়ে জলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি এভাবে তাকিয়েছে দেখে উনি আবার ইশারায় বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? বলুন আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর দেখাচ্ছে। থাক, আর ঢপ দিতে হবে না, আমি জানি একদম বাজে দেখাচ্ছে। আরে না, আমি সত্যি বলছি, অনেক সুন্দর দেখাচ্ছে। বুঝলাম। তাই এখানে কেন গাড়ি থামালেন? তেমন কিছুই না, এমনি একটু দাঁড় করালাম। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, তাই। আর আপনি কি খাবেন? আইসক্রিম। এই ঠান্ডার মধ্যে আপনি আইসক্রিম খাবেন? আপনার তো ঠান্ডা লেগে যাবে। থাক, আমার লাগবে না। আচ্ছা, আপনি এত রাগ করেন কেন? হ্যাঁ, আমি কোনো রাগ করিনি। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি, কিন্তু আপনি গাড়ি থেকে নামবেন না। এই বলে আমি গাড়ি থেকে নেমে কনফেকশনারির দোকানে খুঁজতে লাগলাম, কিন্তু কাছে কেনারে কোনো দোকান দেখতে পেলাম না। তাই বাধ্য হয়ে আবার গাড়ির দিকে ব্যাক করলাম। ওখানে গিয়ে দেখি আরেক ঘটনা, জুলি গাড়িতে নেই, আশেপাশেও নেই। কি হবে এখন? ওনার কাছে তো ফোনও নেই, কিভাবে খুঁজবো? জুলির আবার কোনো বিপদ হলো না তো? না, একবার পিছনে গিয়ে দেখি। যেই ভাবা সেই কাজ, গিয়ে দেখি জুলি পিছনে দাঁড়িয়েছে আর আমাকে দেখে হাসছে। আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। কোথায় ছিলেন আপনি? আর কতক্ষণ ধরে আমি আপনাকে খুঁজছি? হ্যাঁ, আমি এখানেই তো ছিলাম। ফাজলামো করার জায়গা পান না? আপনি যদি এখানে থাকেন তাহলে আমি খুঁজে পাচ্ছিলাম না কেন? এবার আমাকে ইশারায় কিছু বোঝাতে চাচ্ছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই ব্যাগ থেকে একটা নোটপ্যাড বের করে লিখতে থাকলো। কিছুক্ষণ পর চিরকুটটি আমার হাতে দিল। আপনি যখন আমাকে খুঁজছিলেন তখন আমি পেছনে ছিলাম, আবার যখন আপনি পেছনে গেলেন আমি সামনে চলে আসলাম। এই একটু লুকোচুরি খেলছিলাম। কথাগুলো পড়ে আমি চিঠিটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলাম। আমার এরকম আচরণ দেখে জুলি আমার দিকে জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা ফাজলামো করার জায়গা না, ওকে? যান, চুপচাপ গাড়ি থেকে বসুন। কথাগুলো শেষ করে একবার জুলির দিকে তাকালাম। মেয়েটা চোখ দুটো ছলছল করছে। এই দেখো, একটু কিছু বললেই রাগ আর রাগ। আমি কিছু বলতে যাব তার আগে জুলি চলে গেল। আমি একটু পর গাড়ি থেকে উঠলাম। 20 মিনিট ধরে গাড়ি ড্রাইভ করছি, কিন্তু জুলি একবার আমার দিকে তাকায়নি। না, রাগের মাথায় একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। না, ওনাকে একবার সরি বলতে হবে। জুলি, আসলে তখন রাগের মাথায় একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, প্লিজ কিছু মনে করবেন না। আমি ইচ্ছে করে বলতে চাইনি। আই এম রিয়েলি সরি জুলি। জুলি নিশ্চুপ হয়ে আছে। আমি আর কোনো কথা না বলে নিজের মতো গাড়ি চালাতে থাকলাম। আর এইদিকে জুলির চাচা রহিম সাহেব জুলির নানু বাড়িতে প্রবেশ করলেন। বাসার কলিং বেল বাজাতে কাজের মেয়ে এসে দরজা খুলে দিল আর ভিতরে আসতে আসতে বলল, আরে ভাবি, কি খবর? আপনাদের সব ঠিক আছে তো? জি ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার কি খবর? আরে রাখেন আপনার খবর। জুলিকে ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়ে মোটা অঙ্কের দেনমোহর আদায় করে কি ফ্ল্যাটের 5 তলা কমপ্লিট করেছেন? কিসব বলছেন ভাই? আমি জুলিকে বিয়ে দিতে যাব কেন? আর জুলির সাথে তো 6 মাস হয় দেখাই হয় না আমার। আপনিই তো ওকে নিয়ে গিয়েছিলেন। থাক ভাবি, আর মিথ্যা কথা বলতে হবে না। চুপচাপ ওই ছেলের ফ্যামিলির ঠিকানা বলেন। আরে আজব তো, আপনি কি বলছেন? কিছুই বুঝতে পারছি না। আর আমরা আপনাদের মতামত না নিয়ে বিয়ে দিতে যাব কেন? তাহলে আপনার ভাগ্নি বিয়ের রাতে কোথায় গেল? কিছুদিন আগে আমার এক পরিচিত লোক ওকে এক ছেলের সাথে ঘুরতে দেখেছে। তাহলে বলুন ওই ছেলেটা কে? আর চুপচাপ ঠিকানা দিন, না হয় জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে আপনাদের নামে থানায় রিপোর্ট দিব। আপনার সাথে অনেক ভালো ব্যবহার করেছি, আর না। আমার বাসা থেকে চুপচাপ বেরিয়ে যান। আর রিপোর্ট সেটা আমরাই দেব, আমাদের না জানিয়ে আমার ভাগ্নিকে বিয়ে দেওয়ার অভিযোগে। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। এই বলে রহিম সাহেব বাসা ত্যাগ করলো। এইদিকে আমি আর জুলি 30 সালের কাছাকাছি এসে পড়লাম, কিন্তু এখনো জুলি কোনো কথা বলছে না, মুখ গোমরা করে বসে আছে। এত রাগ করে আছে, কি আর বলবো। জুলি, আমরা তো 30 সালের টাউনের ভিতরে চলে আসছি, কিন্তু এবার কোথায় যাব তা চিনি না। আপনি একটু দেখে দিন হাতের মাধ্যমে। কি হলো বলুন? এরপর উনি হাতের মাধ্যমে ওনার মামার বাসার ঠিকানা বলে দিল, কোন দিক দিয়ে যেতে হবে। এরপর বাসার সামনে আসতেই রাগ দেখে গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। আর যাওয়ার আগে হাতের আঙ্গুল দিয়ে 2 দেখিয়ে চলে আসলো, মানে 2 তলায় আসতে বললো। একটু পর জুলি কলিং বেল বাজাতে একটি মেয়ে এসে দরজা খুলে দিল। খুলেই চিল্লানি, খালাম্মা, ও খালাম্মা,
দেখুন জুলি আপু আসছে। বলেই দৌড় দিল। একটু পর একটি মহিলা আসতেই জুলি দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরল। তাহলে উনি জুলির মামি? একটু পর ওই মহিলা আঙ্গুল ইশারায় বলল, আমি কে? এরপর জুলি ওর মামিকে ইশারায় অনেক কিছুই বলল। কি বলল আমি কিছু বুঝলাম না। একটু পর উনি মানে মামি আমার দিকে এগিয়ে আসছে। আমার বুক ধুকপুক করছে। উনি এসে আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। যাক বাবা, বাঁচলাম। এবার আমাকে ভেতরে নিয়ে গিয়ে এক একজন এক এক রকম প্রশ্ন করছে। এক একজন মুখে হাত দিয়ে আদর করে নানা রকম কথা বলছে, অনেক আদর যত্ন করছে। কিন্তু বাসায় আসার পর জুলিকে কোথাও পাচ্ছি না। তখন একটু রুটভাবে কথা না বললেই পারতাম। জুলিকে খুঁজে বের করে ওনার কাছে গিয়ে একবার মাপ চাইতে হবে। এইদিকে রুমে এসে জুলি মনে মনে, খুব রাগ না আমার উপর? শুধু একটু ফাজলামি করার জন্য আমাকে এত কথা বললো, আর কথাই বলবো না ওনার সাথে। আমার এই ভুল ধারণা, আমি ওনাকে ভালোবাসি কিন্তু উনি আমাকে বাসে না। ইডিয়েট একটা। না এখানে তো কাউকে আমি চিনি না, তাহলে জুলির কথা জিজ্ঞেস করবো কার কাছে? আশেপাশে তো কেউই নেই। ওই তো একটা ছেলে আসছে, ওর কাছে জিজ্ঞাসা করি। এই যে ভাইয়া, এদিকে আসো। বলুন। আচ্ছা তোমার নাম কি? আমার নাম ইয়াসিন আহমেদ। তাহলে তো তুমি জানো তোমার আপু কোথায়? না, আমি জানি না তো। আচ্ছা তাহলে তুমি তোমার আপুর রুমে নিয়ে চলো আমাকে। এরপর পিসিটা আমাকে জুলির রুমের কাছে নিয়ে গেল। যাওয়ার সময় জুলির ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম ওর কাছে। পিসিটা যা যা বললো তার সম্পর্কে আমি একটু মিল পেলাম না। এসব কথা বলতে বলতে জুলির রুমের কাছে এসে পিসিটা দৌড় দিল। আমি রুমের দরজায় নক করলাম, কিন্তু দরজা খোলা আর ভিতর থেকে সারা শব্দ পেলাম না। তাই বাধ্য হয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি রুমে কেউ নেই। আমি রুমের ভিতর পায়চারি করছি। একটু পর দেখি উনি বাথরুম থেকে বের হলো। এর মধ্যেই এক অঘটন ঘটে গেল। বাথরুম থেকে বেরিয়ে ফ্লোরে পানি বা তেল জাতীয় কিছু পড়া ছিল। পা স্লিপ কেটে উনি পড়ে যেতে লাগলে আমি ওনাকে গিয়ে ধরে ফেললাম। দুজনে চোখের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। একটু পর কারো রুমে আসার শব্দে উনি আমার থেকে ওনাকে ছাড়িয়ে নিল। জুলি আপু তোমাকে সাগর ভাইয়া ডাকছে। তুই যা, আমি আসছি। এই বলে মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি জুলিকে কিছু বলতে যাব, তার আগে উনি রুম থেকে বেরিয়ে গেল। আমি আর কি করব, চুপচাপ সোফায় বসে ফেসবুকিং করছিলাম। একটু বড় হঠাৎ জুলির গঙ্গানির প্লাস হালকা হাসির শব্দ শোনা যাচ্ছে। কোথা থেকে শব্দটা আসছে ঠিক বুঝতে পারছি না। এরপর মনে হলো নিচ থেকে শব্দগুলো শোনা যাচ্ছে। আমি একটু বেলকনিতে গিয়ে দেখি জুলি একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কি যেন কথা বলতেছে। একটু আগে যে মেয়েটা আসছিল জুলিকে ডাকতে, ওই মেয়েটা ওখানে আছে। কি কথা বলছে ওরা? এই ছেলেটার সাথে জুলির কথা বলতে দেখে আমার কিছুটা মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কি অত কথা বলছে ওর সাথে? একটু পর আমি আমার ধারণাটা পাল্টে ফেললাম, হয়তো ওর কোনো ভাই হবে। একটু পর জুলির মামি এসে আমাকে বলল, আব্বু খেতে আসো, কখন থেকে না খেয়ে বসে আছো? আন্টি জুলি কোথায়? ও খাবে না এখন? জুলি ওর বান্ধবীদের অনেকদিন দেখে না তো, তাই হয়তো কথা বলতে গেছে। কিন্তু ওকে তো দেখলাম নিচে একটা ছেলের সাথে কথা বলছে। কি ওই ছেলেটা? ওর নাম সাগর, আমাদের উপরের ফ্ল্যাটে ভাড়া থাকে। অনেক ভালো ছেলে। জুলির সাথে অনেকদিন হয় কথা হয় না ওর, তাই হয়তো একটু কথা বলছে। তুমি খেতে আসো আব্বু। জি আন্টি, আপনি জান আমি আসছি। আন্টি চলে যাওয়ার পর আন্টির কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তাহলে কি জুলি আমাকে মিথ্যা বললো? উনি কি সাগর নামে ছেলেটিকে ভালোবাসে? না না, এটা আমার মনের ভুল ধারণা। না, এত কিছু ভেবে লাভ নেই। আগে খাবার খেয়ে আসি, তারপর জুলি আসলে ওনার কাছ থেকে সব কিছু শুনবো। এরপর খাবার খেয়ে রুমে এসে জুলির জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনও জুলির কোনো খোঁজ নেই। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। একবার বেলকনিতে গিয়ে দেখি আছে নাকি, কিন্তু গিয়ে দেখি ওখানেও নেই। কোথায় গেল উনি তাহলে? তাহলে কি আমি যা মনে করেছিলাম তাই ঠিক? এইসব ভাবতে ভাবতে দেখি জুলি রুমে এসে হাজির। কি ব্যাপার, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এই তো ফ্রেন্ডের সাথে একটু গল্প করছিলাম। ও তাই বুঝি। তা এতক্ষণ ধরে ওই ছেলেটার সাথে কেমন গল্প করলেন আপনি? কি হয় আপনার ওই ছেলেটা? এরপর উনি আমার কথার উত্তর না দিয়ে খাতায় লেখা শুরু করলো প্রতিবারের মতো। এবারও লেখা শেষ করে খাতাটা আমার হাতে দিল। ওর নাম সাগর, আমার ছোটবেলার বন্ধু। আমি কেমন আছি, এতদিন কোথায় ছিলাম, আপনার নাম কি করেন, এগুলোই শুনছিল। তাই এইটুকু কথা বলতে কি 40 মিনিট লাগে? আচ্ছা একটু গল্প করলে কি এমন হয়েছে? না, আপনি এভাবে গল্প করতে পারেন না। আপনি এভাবে অন্য ছেলেদের সাথে কথা বলে আমার রাগ হয়। কেন? কারণ আমি আপনাকে ভালো। কি হলো, থামলেন কেন বলুন? না কিছু না, সকালে একটু আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য সরি। আর আপনি খেয়েছেন? না আপনি? খেয়েছি। আন্টি জোর করে খাইয়ে দিছে। আপনি খেয়ে আসুন, তারপর আপনার শহরটা আমাকে একটু ঘুরে দেখাবেন। এই বলে চলি রুম থেকে চলে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, তাহলে হয়তো সুমন আমাকে সত্যিই ভালোবাসে। আমি ভুল ভাবছিলাম। না, আরও পরীক্ষা করে দেখতে হবে। আজ বিকেলে সাগরকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাব। উনি যদি আমাকে আর সাগরকে একসাথে দেখে ক্লোজডভাবে ঘুরতে হিংসা বোধ করে, তাহলে বাবু উনি আমাকে ভালোবাসে। এইসবই ভাবছিল সে মনে মনে।
এরপর 4:30-এ জুলি রেডি হয়ে রুমে আসলো। ওনাকে দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি কখন রেডি হলেন? আমাকে তো বললেন না। উনি আমার উত্তর না দিয়েই আমার হাতে চিরকুট ধরিয়ে দিলেন। তারপর কোথায় যেন চলে গেলেন। আমি চিরকুটটা খুলে পড়তে লাগলাম। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন, আমি একটু পর আসছি। কি আর করার, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে জুলির জন্য অপেক্ষা করছিলাম। একটু পর দেখি জুলি এসে ছেলেটা আসছে। ওকে জুলির সাথে দেখে আমার মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। গাড়ির কাছে এসে জুলি ইশারায় আমাকে গাড়িতে উঠতে বললো। এরপর ছেলেটা আমার সাথে পরিচয় পর্ব শেষ করে গাড়ির পিছনে বসতে যাচ্ছিল, যেখানে জুলি বসে আছে তার পাশের সিটে। এটা দেখে এবার আমার সত্যি মেজাজটা খারাপ হয়ে গেল। আমি একটু রুডভাবে জুলিকে ডাক দিলাম, জুলি আপনি সামনে এসে বসুন। কেন, কি হয়েছে? এত কিছু জানি না, আসতে বলছে আসুন। এরপর আমার ঝাড়ি খেয়ে উনি আমার পাশে এসে বসলো। আর আয়নায় আমি দেখলাম সাগরের মুখটা শুকিয়ে গেল। এটা দেখে আমার অনেক মজা হচ্ছিল, কিন্তু আমি মনে মনে যা ভাবছিলাম হলো তার বিপরীত। আমি ভেবেছিলাম উনি আমার সাথে ঘুরতে আসছেন, কিন্তু এখন দেখছি ঘুরতে আসে ওই ছেলেটার সাথে। আবার ওই ছেলেটির হাতে হাত রেখে আমার সাথে এরকমভাবে কথা বলতেছে কেন? এমন ভাব করছে যেন মনে হচ্ছে আমি এসে ওনাদের প্রেমে 12টা বাজালাম। আমি ওনাদের নিয়ে আসলাম ড্রাইভার হিসেবে, তা বললেই চলে। মাঝে মাঝে একবার কথা বললেও তার মধ্যে বিরক্তিকর চাপ প্রকাশ পাচ্ছে। এইভাবে বুকে শত কষ্টে ওনাদের সাথে অনেকক্ষণ ঘুরলাম। সন্ধ্যার দিকে আমরা সবাই বাসায় আসলাম। আমার রাগে তো শরীর চলছে। আমি কারোর সাথে কথা না বলে রুমে এসে বসে আছি। একটু পর জুলি রুমে এসে আমাকে ইশারায় বলতে লাগলো, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি আপনাকে কিছু বলতে চাই। আপনার সাথে সাগরের কি সম্পর্কে একটু বলবেন? কি বলছেন আপনি? আমি যা বলছি ঠিকই বলছি। আমারই ভুল আপনাকে অন্ধ বিশ্বাস করা। আপনার মতো ক্যারেক্টারলেস মেয়েকে বিশ্বাস করে বড় ভুল করেছি আমি। আমি ক্যারেক্টারলেস? হ্যাঁ, ক্যারেক্টারলেস বলেই তো আপনি আমাকে ফেলে একটা ছেলের সাথে হাত ধরে ঘুরলেন। আমি কিছু বুঝি না ভাবছেন? সেদিন বললেন আমি জীবনে কোনোদিন রিলেশন করিনি, তাহলে ওই ছেলেটা আপনার হাত ধরার অধিকার পায় কেন? আমার সামনে আজ এত কিছু করলেন, আর আমার অজান্তেই ওই ছেলে সহ আরও কত ছেলের সাথে কী কী করেছেন ওপরওয়ালাই জানে। এই কথাটা বলার সাথে সাথেই জুলি আমাকে ঠাস ঠাস করে 3টা থাপড় মেরে দিল। এরপর আমাকে আর কোনো কথার উত্তর না দিয়ে আবার খাতায় লেখা শুরু করলো। লেখা শেষ করে খাতাটা আমার হাতে দিল। তখন থেকে আপনি আমার নামে যা নয় তাই বলে যাচ্ছেন। কি ভাবছেন নিজেকে? আমাকে ক্যারেক্টারলেস বলার আগে নিজের ক্যারেক্টার দেখুন। আপনিও অন্যান্য মানুষের মতো আমাকে নিয়ে কথা বলবেন আমার জানা ছিল। আমি কে হয়ে আপনার যে আমার সম্পর্কে এত কিছু বলছেন? সত্যি আমি ভুলে গেছিলাম আমি কি হই আপনার। আমি তো আপনার ফ্রেন্ড হই, শুধু আমারই ভুল আপনার সম্পর্কে বেশি ভাবা। আর ভাববো না, কথা দিলাম আপনার বন্ধু যখন বন্ধুর মতোই থাকবো। এ বলে রুম থেকে বেরিয়ে গেলাম, কিন্তু বাসা থেকে আবার বের হতে হলো। আন্টি আর জুলির মামাতো বোন আমাকে নিয়ে ওদের এক রিলেটিভদের বাসায় গেল। জুলি যেন সন্দেহ না করে এই জন্য নিজেকে স্বাভাবিক রেখে বুকে হাজার কষ্টের ওদের সাথে গেলাম। রাত 9টার দিকে বাসায় এসে রুমে চলে আসলাম। এর মধ্যে জুলি আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি ওকে বলার সুযোগ দিইনি। রুমে এসে কোনো কথা না বলে শুয়ে পড়লাম। জুলি, ওনার মামি, জুলির বোন সবাই আমাকে রাতে খাওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু আমি জেদ করে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঝিকঝিক শব্দে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি উনি আমার কানের কাছে নিজের হাত নাড়াচ্ছে, আর হাতে থাকা চুড়িগুলো শব্দই শোনা যাচ্ছে। আমার মেজাজটা পুরো গরম হয়ে গেল। কি হচ্ছে এগুলো? সবসময় ফাজলামো না? ফাজলামো করার ইচ্ছে হলে অন্য কোথাও গিয়ে করবেন, আমার সাথে না। অসহ্য। আমি এইটুকু বলে সোজা বাথরুমে চলে গেলাম। গোসল করে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি শাড়ি পরে রেডি। আমি আর কিছু বললাম না, আমি ড্রেস পরে বাইরে বেরিয়ে পড়লাম। সামনে দেখি আন্টি আর ওনার মেয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার আব্বু, কি হয়েছে তোমার? কাল থেকে ওখান থেকে ঘুরে এসেই শুয়ে পড়লে, আর কাল রাত থেকে না খেয়ে বসে আছো। আমাদের কোনো কথায় কি কষ্ট পেয়েছো? আন্টির কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থেকে ভাবলাম, না, কাল রাতে ওনাদের সাথে অনেকটা খারাপ ব্যবহার করছি। এখনও যদি রাগ দেখাই তাহলে ওনাদের আবার ছোট করব, আর ওনারা জুলিকে সন্দেহ করবে। আমি একটু হেসে বললাম, আর আন্টি কী যে বলেন, আমি কেন রাগ করব? আসলে তো কালকে রাতে আমার একটু মাথা ব্যথা করছিল, তাই শুয়ে পড়েছিলাম। কিন্তু আজ আপনার হাতে রান্না খাবো, অনেক ক্ষুধা লাগছে কিন্তু। অবশ্যই খাবে, আমি খাবার রেডি করছি, তুমি আসো। জুলি, তুইও খেতে আয় আম্মু। এরপর সকলে খাবার খেয়ে ওনাদের সবাইকে বিদায় জানিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি ড্রাইভ করছি আর মনে মনে ভাবছি, না, এবার থেকে জুলির জন্য আর বেশি বেশি ভাববো না। ওনার একটা চাকরি জোগাড় করে দেব, আর আব্বু আম্মুকে আজকেই সব সত্য বলে দেব। ঠিক এমন সময় জুলি আমার হাতের উপর হাতটা রাখলো। আমি একটানে হাতটা সরিয়ে নিয়ে নিজের মতো ড্রাইভ করতে লাগলাম। আর অন্যদিকে জুলি মনে মনে ভাবছে, এত রাখুন আর আমার উপর। আমি যে কেন ওনাকে চর মারতে গেলাম, আমার ভুলের জন্য আজ এমনটা হলো। ধুর, আর ভাল লাগে না। বাসায় গিয়ে ওনার রাগ আমি যেভাবেই হোক ভাঙাবো। বিকেলের দিকে বাসায় এসে আমাদের দেখে এমন নিচে চলে আসলো। এরপর জুলিকে নিয়ে উপরে চলে আসলো।
এমন আদর করতেছে যেন নিজের আপন বৌমা। আমি মনে মনে বললাম, এত কিছু ভেবো না আম্মু, উনি আমার কেউ হয় না। যেদিন সত্যিটা জানবে সেদিন যে কি করবে আল্লাহ জানে। আমি রুমে এসে দেখি উনি ড্রেস চেঞ্জ করছে। আমি আব্বু আম্মুর সাথে কথা বলে রুমে এসে দেখি উনি আমার দিকে একটা চিরকুট দিল। আমি সাথে সাথে ছিঁড়ে ফেললাম আর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু পর আবার বাইরের দিকে রওনা দিলাম। যাওয়ার আগে চলে আমার হাত ধরে আমাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু আমি জোর করে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে যাওয়ার আগে ওনার কান্নামাখা মুখটা বারবার ভেসে আসছিল। আমি ওনার কথা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে এলাম। আর এদিকে জুলি চোখ দিয়ে অজস্র পানি পড়েই যাচ্ছে। কালকে কেন রাগের মাথায় ওনাকে চোর মারতে গেলাম? না, যেভাবেই হোক ওনার সাথে আমার কথা বলতে হবে। রাত 10টার দিকে ফ্রেন্ডদের সাথে আড্ডা শেষে বাসার দিকে রওনা দিলাম। এখন মন কিছুটা হালকা হয়েছে। কিছুক্ষণ পর বাসায় এসে কলিং বেল বাজাতে জুলি এসে দরজা খুলে দিল। মহারানী আমার দেওয়া গিফটগুলো পরে সুন্দর করে সেজে আছে আমার জন্য, হয়তো আমাকে ইমপ্রেস করার জন্য। কিন্তু ওনাকে আজ ভালোই লাগছে। না, আমার এত রাগ তাড়াতাড়ি কমবে না। উনি আমার সাথে কাল অনেক খারাপ ব্যবহার করেছে। আমি ওনাকে ফেলে সোজা রুমে চলে আসলাম। একটুবার ফ্রেশ হয়ে দেখি টি টেবিলের ওপরে আমার পছন্দের খাবার বিরিয়ানি। আমি তাড়াতাড়ি খেতে বসবো, ঠিক তখনই জুলির কথা মনে পড়লো। উনি রান্না করেনি তো? না, উনি রান্না করেছে, আমি খাবো না। এই বলে বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু পেটের মধ্যে যেহেতু দৌড়াচ্ছে, না খেয়েই নেই। খাওয়ার উপর রাগ করে আর কি হবে। আর এদিকে জুলি পর্দার আড়াল থেকে আমার কার্যকলাপ দেখছে আর মিটে মিটে হাসছে। আমি খাবার খেয়ে হাত ধুতে যাবো, ঠিক তখনই উনি আমার সামনে এসে দাঁড়ালো আর ইশারায় বলল, কেমন লাগলো আমার হাতের বিরিয়ানি রান্না? জঘন্য, একদমই ভালো না। তাই তো, পুরো প্লেট খালি। আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না। এই বলে জুলিকে পাশ কেটে বেরিয়ে গেলাম। এরপর 12টা অবধি ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করে তারপর শুয়ে পড়লাম। এতক্ষণ ধরে জুলি আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, আমি বারবার ওনাকে ফিরিয়ে দিচ্ছি। সারা রাত উনি বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল। আমার খুব মায়া হচ্ছিল ওনাকে দেখে। না, জুলি কষ্ট পেতে দেখে আমার ভালো লাগছে না। কাল সকালে এই মানবিমানের পালা মেটাতে হবে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। পরের দিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি জুলি বিছানায় নেই, হয়তো রান্না করে আছে। একটিবার বাথরুমে যাওয়ার সময় হঠাৎ চোখ বিছানার চাদরের উপর পড়ে গেল। সেখানে একটা চিরকুট রাখা আছে। আমি সেটা হাতে নিয়ে খুলে পড়া শুরু করলাম। আপনি চিরকুটটা পরবেন কিনা বা আগের মতো হয়তো ছিঁড়ে ফেলবেন, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে ইচ্ছে করে চর মারতে চাইনি। দুপুরে যখন আপনি আমাকে সাগরের সাথে কথা বলার জন্য রাগ করলেন, তখন আমার মনে হলো আপনি আমাকে ভালোবাসেন। তাই আমিও একটু পরীক্ষা করলাম আপনি ভালোবাসেন কিনা। তাই তো সেদিন সাগরকে আমাদের সাথে নিলাম, কিন্তু আপনি আমাকে ভুল বুঝলেন। হয়তো নিয়তি আমাদের এক হতে দিবে না, তাই তো আজ এমনটা হলো। আমার মনে আপনি সারা জীবনই থাকবেন। ভালোবাসা কী জিনিস সেটা আপনি আমাকে শিখিয়েছেন এই 2 মাস। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, কিন্তু এই মিথ্যার সম্পর্কে থেকে কি লাভ? তাই আমি আর চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি নিজেই জানি না। হয়তো নিয়তিতে লেখা থাকলে আমাদের আবার দেখা হবে। কোনো ভুল করলে ক্ষমা করে দিয়েন। ভালো থাকবেন। ইতি, জুলি। চিরকুটটা পড়ে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। না, কিছুতেই হতে পারে না। জুলি শুধু আমার, ওকে আমি কিছুতেই হারাতে পারবো না। ঘড়িতে তাকে দিকে 7টা বাজে। তাহলে উনি বেশি দূর যেতে পারেনি। যেভাবে হোক জুলিকে আমার খুঁজে বের করতে হবে। একটা শার্ট পরে নিচে গাড়ি নিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম জুলিকে দেখছি কিনা। উনি বললেন উনি 10 মিনিট আগে বাসা থেকে বের হলো। আমি দেরি না করে বেরিয়ে পড়লাম। আর এদিকে জুলি একা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। এখনও রাস্তায় কেউ নেই। সারা রাত কান্না করে চোখ দুটো ফুলে গেছে, কিন্তু লোক তাকে তাকে জুলিকে দেখে সমালোচনা করছে। নতুন শহর, কিছুই চেনে না, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না জুলি। ঠিক তখন একজন পিছন থেকে জুলির হাত শক্ত করে ধরে। জুলি পিছনে ফিরে তাকে দেখে ওর চাচা। কিরে, সেদিন আমাদের মুখে চুনকালি দিয়ে বাসা থেকে পালিয়ে গেলি, দিশে তো ছেলেটা লাথি মেরে বাসা থেকে বের করে। আজ কি হবে তোর? চল আগে বাসায়, তারপর তোর ব্যবস্থা করছি। এরপর জুলিকে কিছু বলার সুযোগ না দিই ওকে টেনে হিঁচড়ে বাসায় নিয়ে গেল জুলির চাচা। আর এদিকে পাগলের মতো খুঁজে চলছি আমি সব জায়গায়। না পেয়ে হতাশে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর হঠাৎ মনে পড়লো জুলি ওর চাচার বাসায় যায়নি তো আবার। না, আমাকে যেতে হবে। ওর চাচার ঠিকানা আমি জানি। জুলি আমাকে বলেছিল। আমি কোনো কথা না বলে ওনাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর জুলির চাচার বাসায় পৌঁছে গেলাম, কিন্তু গিয়ে দেখি ওখানে বিয়ের আয়োজন। গেট বাঁধা বাসার সামনে। মোট কথা বাড়িতে অনেক লোকজন। আমি তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকলাম। গিয়ে দেখি জুলিকে বউ সাজে বসে রাখছে। আমাকে দেখে জুলি দৌড়ে আমার কাছে চলে আসলো। আমি ওনার হাত ধরে বাসা থেকে বেরিয়ে যাব, ঠিক তখনই জুলি চাচা আমাদের সামনে এসে বাধা দিল। তোমার সাহস তো কম না, আমার বাসায় এসে আমার মেয়ের হাত ধরে বেরিয়ে যাচ্ছ। তোমাকে আমি পুলিশে দেব। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বউকে আপনি জোর করে নিয়ে আসছেন, আমি আপনাকে পুলিশে দেব।
আপনি প্লিজ সামন থেকে সরে যান, না হলে কিন্তু। না হলে কি করবি? আমি জুলির হাতটা ছেড়ে ওনাকে কলার ধরে নাক বরাবর দিলাম এক ঘুষি। তারপর ধাক্কা দিয়ে সরিয়ে সোজা জুলিকে নিয়ে গাড়িতে উঠালাম। পেছন থেকে অনেক লোকজন আমাদের দৌড়তে আসছিল। তার আগে আমরা পগার পার। এরপর সারা রাস্তা দুজনেই চুপচাপ বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। একটা ফাঁকা রাস্তার মাঝে গাড়িটা দাঁড় করালাম। জুলি আমার দিকে তাকিয়ে আছে, আমি ওনার দিকে তাকিয়ে আছি। এরপর আস্তে করে ওনার একটা হাত আমি ধরলাম, কিন্তু সাথে সাথে আমার হাত ছাড়িয়ে নিল আর গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। আমি একটু পর নেমে ওনার পিছনকে আবার ওনার হাত ধরলাম। এবার উনি চলে যাচ্ছিল, কিন্তু এবার একটা নেমে ওনাকে আমার কাছে নিয়ে আসলাম। আর জুলি চোখের দিকে তাকিয়ে বললাম, খুব রাগ না? এই আমাকে ভালোবাসো না যে আমাকে একা রেখে চলে গেলে? এত আবেগ আমার লাগবে না। এখনো রাগ করে থাকবে তুমি? জুলি নিশ্চুপ হয়ে আছে। আই রিয়েলি লাভ ইউ জুলি। জুলি নিশ্চুপ, মুখ এখন অন্যদিকে ঘুরিয়ে আছে। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। বিশ্বাস করলাম না তোমার কথা। কেন? আমি আবার কি করলাম? ভালোবাসলে আমাকে পুরো একদিন কষ্ট দিতেন না। ও, তাহলে কষ্ট দিয়েছি পুরো একদিন, এখন পুরো একদিন আদর করে দিলে রাগ ভাঙবে তো? ফাজিল একটা। এই বলে আমাকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখন আমি পেছন থেকে একটানে জুলিকে আমার কাছে নিয়ে জড়িয়ে ধরলাম। একটু পর ওর ঠোঁটে একটা ভালোবাসার পরশকে দিয়ে বললাম, এবার আমাকে মাফ করা যাবে কি? জুলি হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখনই আকাশে জোরে একটা বিদ্যুৎ চমকালো। জুলির সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ওকে আমার বুকে শক্ত করে চেপে ধরে রাখলাম। বাইরে আরও জোরে বৃষ্টি শুরু হলো। আমাদের ভালোবাসার আজ পূর্ণতা লাভ করলো। তো কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না। এবার আপনারা নিজেদের ভালোবাসার পূর্ণতা অর্জন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী গল্পতে দেখা হচ্ছে।